চারিদিকে ঝকঝকে আলোর ভিড়ে দেখা মিলছে তখন শখানেক মানুষ। তারা সকলেই জড়ো হয়েছে এক বিশেষ কারণে। প্রত্যেকের মুখেই খেলা করছে আনন্দের হাসি, এবং কিছু জনের হাতেই তখন ঘোরাফেরা করছে দামি বিলেতি মদ। এক কথায় এটা একটা বড় লোকেদের পার্টি। ও একে বুকে চড়িয়ে বল ডান্স কিংবা হাতে হাত রেখে মাঝ মজলিসে চুমু খেতেও পিছু পা হয় না। প্রকাশ্যে চুম্বন করাটা এক সাহসের কাজ বলে মান্য হয়, এবং এতে নাকি ভালোবাসা বাড়ে। তার মানে এই বড় উক্তি বড় লোকেরা। আজ যে পার্টির আয়োজনে সবাই জড়ো হয়েছে সেটা আর কিছুই না, একটা ওয়েডিং অ্যানিভার্সারির গেট টুগেদার। মনোজ রায় আজ পার্টি থ্রো করেছেন নিজের বাড়িতে। বছর ৩৫-৩৬-এর যে যুবা পুরুষটি আজ এ টেবিল থেকে ও টেবিলে ব্যস্তভাবে আনাগোনা করছে, কখনো বা দরজা থেকে বিশিষ্ট অতিথিদের অভ্যর্থনা করে ডেকে আনছে, সে আর কেউ নন, তিনিই মনোজ রায়। পরনে স্যুট, গলায় টাই, উগ্র রকমের ফর্সা, কটা চোখ আর ছোট করে ছাঁটা বাদামি চুল। এই টাউনের এক নাম্বার সাহেব, যাকে বলে ম্যানেজিং ডিরেক্টর। আজ মনোজের বিয়ের স্মৃতিবার্ষিকী উৎসব। তার বিবাহিত জীবন ৩ বছর পূর্ণ হল। সেই উপলক্ষে টাউনের বাছা বাছা অভিজাতদের সমাবেশ হয়েছে ওনার ড্রয়িং রুমে। অধিকাংশই তার প্রতিষ্ঠানের পদস্থ কর্মী। কিছু অবশ্য এসেছেন ঝাউবনির বাইরের থেকেও, বড় বড় কারবারি। ছোট ছোট টেবিল পড়েছে হলে, 4খানা করে ফ্যান্সি চেয়ার। কেউ বসেছে, কেউ কেউ দাঁড়িয়ে জটলা করছে। পুরুষ যত, মহিলা তার চেয়ে কম নয়। মৃদু হাসি, উচ্চ হাসি, ফিসফিস কথা, কলকণ্ঠের আলাপ, সব মিলিয়ে হলঘরখানা যেন মানুষের মৌচাক। এমন রমণীর সন্ধ্যা টাউনে বছরে একবারই আসে। এমন লোভনীয় পার্টি একবারই হয়। দোরগোড়ায় হাঁসের মতো হাঁসফাঁস করতে করতে এসে দাঁড়ালেন মোটাসোটা খড়বোকায় এক বয়স্ক ভদ্রলোক। তার শেরওয়ানি থেকে মাথার চুল অবধি ধবধবে সাদা, সঙ্গে চড়া হলুদ রঙের রেশমি শাড়ি পরা ততোধিক মোটা এক ভদ্র মহিলা, হাতে গোলাপের তোড়া। দেখে ছুটে গেল মনোজ রায়। দুহাত বাড়িয়ে উচ্ছ্বসিত সৌজন্যের সঙ্গে হংস দম্পতিকে স্বাগত জানালো। আরে আসুন আসুন, মিস্টার অ্যান্ড মিসেস সাহানির অভাবে আমাদের পার্টির জৌলুস ছিল না এতক্ষণ। ইয়েস বস। ২৭-২৮ বছরের একটি যুবতী এসে দাঁড়ালো। জরিদার জমির ওপর কালো ডোরাকাটা শাড়ি লম্বাটে দেহটাকে পেঁচিয়ে পেঁচিয়ে উদ্ধত যৌবনের বাঁকা চোরা রেখাগুলোকে আরও স্পষ্ট করে তুলেছে। খাটো রুক্ষ চুলের গোড়ায় রূপলি জরির ফিতে বাঁধা, অত্যন্ত কালো আর অত্যন্ত ঝকঝকে দুই চোখ। কান্তা কাল্লেকার সুশিক্ষিতা মারাঠি মেয়ে। এদের বসতে দাও কান্তা। ইয়েস বস। মিসেস সাহানি এদিক ওদিক তাকিয়ে বললেন, মনোজ, তোমার বউকে দেখছি না কেন? মিসেস রায় কই? হাসলে মনোজের পাতলা ঠোঁটের ডান দিকটা ঈষৎ উঠে যায়। একটা প্রচ্ছন্ন ব্যঙ্গের ভঙ্গি বললে ভুল হতে পারে। এ হাসিটা মনোজের পেটেন্ট। তেমনি পেটেন্ট হাসি হেসে সে বললে, বাংলায় একটা মজার ছড়া আছে মিসেস সাহানি। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। দেখো তো কান্তা, অনুসুয়া আসতে কত দেরি। না থাক থাক, রাজীব কোথায় গেল দেখো তো। এদিক ওদিক তাকালেন মনোজ রায়। এই যে স্যার। রাজীব বোস কাছে এলো। বছর ৩০-এর মধ্যে বয়স, টকবকে যৌবন, চোখা নাক, পুরু ঠোঁট, চওড়া কপালের ওপরে ঝাঁপিয়ে পড়া চুল। চিরুনির তোয়াক্কা রাখে না। দেহটা পরিণত বয়সের স্বাক্ষর বহন করলেও চোখ দুটো বালকের মতো চঞ্চল। এই রাজীব বোস কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস, মনোজের পিএ। মনোজ রায় একবার রাজীবকে আপাদমস্তক তাকিয়ে ঈষৎ অপ্রসন্ন মুখে বললেন, তোমায় কতবার মানা করেছি পার্টিতে কখনো এই বেশে আসবে না। চট করে একবার নিচের দিকে তাকিয়ে নিল রাজীব। নস্যি রঙের একটা সাধারণ টেরিকটনের পাতলুন, তাও ওয়ার্কিং প্যান্ট আর হালকা ক্রিম রঙের পপলিনের বুশ শার্ট। কিছুমাত্র অপ্রতিভ না হয়ে রাজীব বলল, মাছ ধরতে গিয়েছিলাম স্যার, সেখান থেকে স্ট্রেট এখানে। চেঞ্জ করার সময় পেলাম কই বলুন?
চওড়া কাঁধ দুটো ঝাঁকিয়ে মনোজ বলল, না, তোমায় নিয়ে আর পারা যায় না। যাও, জেনে এসো অনুসুয়ার দেরি হচ্ছে কেন। প্রায় ছুটেই চলে গেল রাজীব। শুধু পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নয়, মনোজ রায়ের ঘরের লোকও হয়ে গেছে সে। সেদিকে চেয়ে কান্তা ভুরু কুঁচকে বললে, রাজীবকে এতখানি আশকারা দেওয়ার কোনো মানেই হয় না। তোমার বিয়ে তো রীতিমতো পাগলাটে দেখছি। একটু একটু অদ্ভুত প্রকৃতির বটে, তবে ছোকরা ভারী কাজের। রাজীব সম্পর্কে যখন হলঘরে নানা মন্তব্য শোনা যাচ্ছে, যে তখন ভেতর বাড়িতে আয়া বললে, মেম সাহেব সাজ পোশাক করছে। অনুসুয়ার ঘরের পর্দার সামনে গিয়ে দাঁড়ালো রাজীব। রায় সাহেব দারুণ তারা দিচ্ছেন, গেস্টটা কিন্তু সব হাজির। সাজ পোশাক টয়লেট যেটুকু বাকি আছে সেটুকু আসছে বছর 21শে জুলাইয়ের জন্য থাক। আজ 21শে জুলাই, মনোজ এবং অনুসুয়ার বিয়ের তারিখ। পর্দার ওপাশ থেকে মেয়ে গলার আওয়াজ এলো, ভেতরে এসো। পর্দা সরিয়ে ভেতরে পা দিল রাজীব। চারপাশে একগাদা শাড়ি, ব্লাউজ, অলংকার ছড়িয়ে চুপ করে বসে আছে অনুসুয়া রায়। এ কি, এখনো কিছুই হয়নি যে? আচ্ছা রাজীব, আমি যদি পার্টিতে না যাই, তোমাদের রায় সাহেবকে বলে কয়ে একটু ছুটি দাও না আমায়। তার মানে? ভালো লাগছে না, বসো গল্প করি। আরে বাহ, আজ এত বড় উৎসব। উৎসব? এক টুকরো মেঘলা হাসি দেখা দিল অনুসুয়ার মুখে। বলল, আর একটা উৎসবের কথা মনে পড়ছে। 15 বছর আগে মুর্শিদাবাদে 11 বছরের একটি ছোট্ট মেয়ের জন্মতিথি উৎসব। তাও সত্যিকারের জন্মতিথি নয়, মিছিমিছি মন গড়া তিথি। তাদের প্রকাণ্ড বাগানের এক কোণে একটা দোফলা আম গাছের নিচে সেই মন গড়া জন্মতিথির উৎসব হয়েছিল। নেমন্তন্ন খেতে এসেছিল পাড়ার একপাল ছেলে মেয়ে। কেউ উপহার দিয়েছিল ছেঁড়া বেনারসির টুকরো, কেউ আধখানা রং পেন্সিল, কেউ বা পেড়ে আনা এক মুঠো ফলসা। সবার চেয়ে তাক লাগিয়ে দিয়েছিল একটি ছেলে, জিয়াগঞ্জের মেলা থেকে কেনা এক ছড়া লাল পুঁতির মালা উপহার দিয়ে। রাজীবের মুখে একবার ছায়া পড়েই মিলিয়ে গেল। বলল, পুরোনো দিনের জেট টেনে লাভ নেই, অন্য কথা বলো। এবার আমার স্বামী আমায় কি উপহার দিয়েছেন জানো? একটা মখমলের কেস খুলে অনুসুয়া রাজীবের সামনে ধরল। সরু সোনার চেনে গাঁথা মস্ত বড় একখণ্ড চুনি, তাজা রক্তের মতো টকটকে লাল। সারা এশিয়ায় এত বড় রুবি আর আছে কিনা সন্দেহ। রাজীবের বালক সুলভ চঞ্চল চোখ শান্ত হয়ে গেল। একটু চুপ করে থেকে বলল, তা এই দামি উপহারটা দেখাবে বলে কি সেই পুঁতির মালার কথাটা পারলে? আজকের মিসেস রায়কে সেদিন 6.5 আনার উপহার দিয়েছিল বলে সে ছেলেটার লজ্জার শেষ নেই। আজ তুমি তো ভারী ছেলে মানুষ রাজীব, উপহারের দাম না জেনেই ফেল আর অনর্থক লজ্জা পাও। সেদিন ছেলেটি জানতেই পারেনি মেয়েটির কাছে কত দামি ছিল সেই পুঁতির মালা। অনেক আনন্দের হিরে দিয়ে গাঁথা ছিল সেটা। কিন্তু এই রুবির লকেটটা কেন দেখালাম জানো? কেন? অনুসুয়ার মুখের হাসি নিভে এলো। বলল, স্বামীর দেওয়া উপহার, কত আনন্দই তো হওয়া উচিত, কিন্তু এই লকেটটা আমার কাছে কোনো আনন্দ বয়ে আনেনি, বরং কেমন একটা ভয় জাগিয়েছে। ভয়? হ্যাঁ, দেখছো না, লাল রবি পাথরটা লাল আলোর মতো অজানা বিপদের সংকেত দেখাচ্ছে। জানো রাজীব, আজই সকালে আমার হাতে একখানা আরশি ভেঙে গেছে। বিকেলে বারান্দায় যেতে গিয়ে পায়ে হোঁচট লেগেছে। কেবলই মনে হচ্ছে কোথাও কোনো বিপদ যেন আমার জন্যই ওত পেতে রয়েছে। অনুসুয়ার সাদা মুখখানা আরো সাদা হয়ে উঠল। রাজীব হালকা গলায় বলে উঠল, সব আজে বাজে বলছো। কেমন যেন ক্লান্ত গলায় অনুসুয়া বলল, আজে বাজে হয়তো, তাই তবু মন থেকে ভয়টাকে আমি তাড়াতে পারছি না। তাই পার্টিতে গিয়েও বসতে মন চাইছে না। আজকাল খুব রহস্য উপন্যাস পড়ছো বুঝি, তাই তোমার নার্ভগুলো উইক হয়ে পড়েছে। রায় সাহেবকে বলে একটা নার্ভ টনিক আনিয়ে দিতে হবে দেখছি। ঠাট্টা করো না রাজীব। অনুসুয়ার গলার আওয়াজ অত্যন্ত বিষণ্ণ শোনালো। এবারে গম্ভীর হয়ে গেল রাজীব। গলায় আশ্বাস মিশিয়ে বলল, এই বাড়ি তোমার নিজের, এখানে তোমার ভয় কিসের? শুধু এই বাড়ি নয়, সারা টাউনের কোথাও তোমার ভয় নেই। অনুসুয়ার মুখ ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠল। রাজীবের একখানা হাত ধরে বললে,
সত্যি বলছো? আরও হালকা সুরে রাজীব বলল, বড় বেশি সুখে থাকলেই মেয়েরা ভয় পায়। কেবলই ভাবে এত সুখ কি সইবে। আমার বড় বেশি সুখ তুমি কোথায় দেখলে? ধনী ঘরের মেয়ে তুমি, অগাধ ঐশ্বর্যের মধ্যে বসে আছো, রূপবান গুণবান স্বামী পেয়েছো, তা তোমার মতো এত সুখ কে পায় শুনে? আমাকে তুমি হিংসা করো রাজীব? আমি গরিব ঘরের ছেলে, হিংসে করাই তো স্বাভাবিক। মিথ্যে কথা, তুমি আমাকে হিংসা করতে পারো না। তুমি আমায় একদিন ভালোবাসতে। এক মুহূর্তের জন্য রাজীবের চোয়াল দুটো যেন শক্ত হয়ে উঠল। কেমন যেন তেতো গলায় বলল, তোমাকে তো বলছি পুরোনো দিনের জেট টেনে লাভ নেই, পুরোনো জিনিস ফেলে দিতে হয়। তারপর আবার সেই হালকা গলায় বলল, সাহেব এবার আমাদের দুজনকে ডাকতে লোক না পাঠান। নাও চটপট রেডি হয় না। যেতেই হবে? হবে বই কি, আজকের পার্টিতে তুমি না গেলে চলে? রায় সাহেবের প্রেস্টিজ ঢিলে হয়ে যাবে না? দু আঙুলে কপালের রক দুটো টিপে অনুসুয়া বলল, বেশ যাব, কিন্তু বিকেল থেকে আমার মাথাটা বড্ড ধরে আছে। কি করি বলো তো? এতক্ষণ বলনি কেন? দাঁড়াও। প্যান্টের পকেট হাতড়ে কাগজের একটা ছোট্ট পুড়িয়া বার করল রাজীব। বলল, এটা খেয়ে নাও, 5 মিনিটেই আরাম। ভাই তোমার এক্ষুনি তৈরি হয়ে চলে এসো, নইলে কিন্তু আমার চাকরিটা নির্ঘাত চলে যাবে। বলতে বলতে পর্দার বাইরে চলে গেল রাজীব। মৌচাকের গুনগুন হঠাৎ বন্ধ হয়ে গেল। অনেক জোড়া চোখ আটকে রইল হলঘরের দরজায়। আজকের মধুচক্রের মক্ষীরানী এসে দাঁড়িয়েছে। দেহ জড়িয়ে টকটকে লাল রঙের সিল্কের শাড়ি, জরি বর্ডার দেওয়া, তেমনি লাল স্লিভলেস ব্লাউজ। সুডোল কাঁধ থেকে আইভরির মতো হরিদ্রাভ সাদা হাত দুখানা নেমে এসেছে। আইভরি রং, বুকের মাঝখানে রক্তবর্ণ রুবির লকেট, ঘন কালো রেশমি এলো খোঁপা ঘিরে পলাশকুড়ির শাড়ি। লালের আগুনে ২৬ বছরের যৌবন জ্বলছে। এই অনুসুয়া রায়, কপার টাউনের প্রধান মনোজ রায়ের স্ত্রী। লাল ঠোঁটে স্মিত হাসি রেখা ফুটিয়ে হাত দুটো বুকের কাছে জোর করে অনুসুয়া এগিয়ে এলো হলের ভেতরে, দাঁড়ালো একেবারে স্বামীর পাশে। খুশিতে ঝলমল করে উঠল মনোজের ফর্সা মুখ আর কটা রঙের চোখ। কয়েক মুহূর্ত নিশ্চুপ, তারপরেই আবার মানুষের মৌচাক গুঞ্জন করে উঠল। শুরু হয়ে গেল উপহার দেওয়ার পালা। কানাকানি হতে লাগলো নানা মন্তব্য। হাসতে হাসতে এগিয়ে গেলেন হংস দম্পতি। রক্তগোলাপের তোড়া অনুসুয়ার হাতে দিয়ে আশীর্বাদ করলেন। মিস্টার সাহানি বললেন, তোমাদের মতো এত সুন্দর জুটি আমি আর দেখি। মনোজের মুখে সেই পেটেন্ট হাসিটা দেখা দিল। ঠোঁটের ডান দিকের কোণ ঈষৎ তুলে সে টাইটা একবার ঠিক করে দিল। তারপর এদিক ওদিক চেয়ে বলল, আমাদের এই উৎসবকে সুন্দর করে তোলার জন্য আমার আর আমার স্ত্রীর তরফ থেকে প্রত্যেক বন্ধু অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বলতে গর্ব অনুভব করছি যে অনুসুয়া আমার জীবন বাগানের সুন্দরতম ফুল, আমার প্রতিদিনের সুখ, শান্তি, আনন্দ। অনুসুয়া স্বপ্নময় চোখে তাকিয়ে আছে। হয়তো ভুলে গেছে কিছুক্ষণ আগের অনির্দেশ্য ভয় আর মাথা ধরার কথা। হলে মৃদু হাততালির শব্দ। সেই শব্দ ছাপিয়ে মনোজের গম্ভীর আওয়াজ শোনা গেল। ডন। হলঘরের একপাশে বারের কাছ থেকে সাড়া দিল ডন রিভাস। ইয়েস বস। 6 ফুট 3 ইঞ্চি লম্বা মজবুত শরীর, ঘাড়ের চামড়া ঘেঁষে ছাঁটা চুল, মাথার সামনের দিকে এসে 8 ইঞ্চিটাকে দাঁড় করিয়েছে। খাঁড়ার মতো নাক, ধূসর রঙের চোখ, সদা সতর্ক। ডন রিভাস জাতে জার্মান, টাউনের ফ্যাক্টরি ম্যানেজার। ড্রিঙ্কস প্লিজ। ওকে বস। জাফর, গিলাস লাগাও। ঔরঙ্গজেব মার্কা দাড়িওয়ালা এক বয় ট্রে ভর্তি সরু ডাঁটি লাগানো কাচের পানপাত্র টেবিলে টেবিলে বিলি করতে শুরু করল। ডন রিভাস আলাদা দুটো পানপাত্র নিয়ে মনিব ও মনিবানির সামনে নিজে খাতির করে সাজিয়ে রাখল। তারপরে এলো চাকা লাগানো টেবিলে চড়ে স্টেনলেস স্টিলের বালতির মধ্যে বরফের গুঁড়োয় ডোবানো লম্বা একটা বোতল, ফরাসি দেশের দ্রাক্ষাসব, যার নাম শ্যাম্পেন। অদ্ভুত কায়দায় ছিপি খুলে ফেলল ডন। তারপর মনিবের দিকে তাকালো। ঢালো। ডন ঢালল না।
ঈষৎ মাথা নুইয়ে সসম্ভ্রমে বোতলটা এগিয়ে ধরল মনিবের দিকে। মনোজ বলল, আগে আগে উৎসবের রানীকে। মনোজ অনুসুয়ার কাপ ভরে দিতেই বোতলটা ফিরিয়ে নিল ডন রিভাস। তারপর পরিবেশন শুরু করল প্রভু এবং অতিথিদের পাত্রে। একবার কেশে নিয়ে মিস্টার সাহানি আবেগ ভরে বললেন, মনোজ ও অনুসুয়া রায়ের বিবাহ জীবন চিরদিন সুন্দর ও সার্থক হয়ে থাক। চিয়ার্স। সকলে পানপাত্র তুলে ধরে প্রতিধ্বনি করল। মনোজ আর অনুসুয়া প্রথমে শ্যাম্পেনে চুমুক দিল। দেখা দেখি অন্য সবাই তখন শ্যাম্পেন হাতে নিজের নিজের মতো করে পার্টি এনজয় করছে। হঠাৎ সমস্ত হলঘর তখন অস্ফুট চিৎকার উঠেছে, আর মনোজ ব্যাকুল হয়ে টেবিলে মুখ গুঁজে থাকা অনুসুয়ার পিঠে নাড়া দিয়ে ডাকছে, অনুসুয়া, অনুসুয়া, কি কি হলো অনুসুয়া? কোনো সাড়া নেই, চেতনার কোনো চিহ্নও নেই অনুসুয়া রায়ের দেহে। ডক্টর দাস, ডক্টর দাস! আধা বয়সী ডাক্তার ধীরাজ দাস ছুটে এলেন। কাঁচা পাকা চুল, ঘন ভুরু, পাকানো গোঁফ আর ফরাসি ধাঁচের অল্প দাড়ি। কপার টাউন হসপিটালের চিফ মেডিকেল অফিসার। ছুটে এলো রাজীব, ছুটে এলো কান্তা। অনুসুয়ার মুখ দেখা যাচ্ছে না। ঝুলে পড়া একখানা হাত তুলে নিয়ে ধীরাজ দাস পালস দেখলেন। একবার, দুবার। ডাক্তার ঘন ভুরুর ওপর কপালে রেখা পড়ল। মনোজকে বললেন, ঘরে নিয়ে চলুন। অনুসুয়ার নরম হালকা দেহটাকে মনোজ বলিষ্ঠ দুহাতে বুকে তুলে নিল। শুধু 1 সেকেন্ডের জন্য অনুসুয়ার মুখখানা দেখতে পেল রাজীব। পরক্ষণেই মনোজের চওড়া বুকের ওপর দেখা যেতে লাগল তার মাথার পিছনটা। কালো রেশমি এলো খোঁপায় পলাশ মুড়ির শাড়ি। ভেতর বাড়িতে যেতে যেতে ডাক্তার একবার ফিরে তাকিয়ে বললেন, আশা করি রুগীর ঘরে কেউ ভিড় করবেন না। সবাই যখন স্তব্ধ হয়ে দরজার দিকে তাকিয়ে আছে, তখন সবার অলক্ষ্যে একখানা হাত অনুসুয়ার আধ খাওয়া শ্যাম্পেনের পাত্রটা সরিয়ে নিল। এত আনন্দের মধ্যে যার শুরু, এমন বিষাদে তার শেষ হবে কে ভেবেছিল? আধ ঘন্টার মধ্যেই সারা টাউনে শোকের খবরটা ছড়িয়ে পড়ল। হার্টফেল করে অনুসুয়া রায় মারা গেছে। অনেক চেষ্টা করেও ডাক্তার ধীরাজ দাস বাঁচাতে পারলেন না তাকে। আইভি লজে অনেকেই এলেন অনুসুয়া রায়কে শেষ দেখা দেখতে আর মনোজের শোকে সমবেদনা জানাতে। কিন্তু হলঘরে দাঁড়িয়ে কান্তা বিষণ্ণ গলায় বলল, মিস্টার রায় অসম্ভব রকম ভেঙে পড়েছেন। মিসেস রায়কে জড়িয়ে ধরে ছেলে মানুষের মতো কাঁদছেন। এ সময় তার সঙ্গে দেখা করাটা উচিত হবে কি? ওনাকে এখন একা থাকতে দেওয়াই ভালো। আপনারা বরং 2-1 দিন বাদে। কথাটা যুক্তিসঙ্গত, তাই আপাতত কান্তাকে সমবেদনা জানিয়ে একে একে সমব্যথীর দল ফিরে গেলেন। অনেকেই এলো গেল, এলো না শুধু রাজীব। যে রাজীব একসময় অনুসুয়ার ছেলেবেলার সাথী আর কিশোর দিনের বন্ধু ছিল। রাজীবের অনুপস্থিতি আশ্চর্যের ব্যাপার বটে। একমাত্র পুরনো খানসামা জাফর আলী ছাড়া অনুসুয়ার বাপের বাড়ির কেউ বর্তমান নেই। মনোজের বিধবা মা বাংলাদেশে, সুতরাং কাউকে খবর দেওয়ারও ঝামেলা নেই, কারো আসারও অপেক্ষা নেই। তবু সৎকারের জন্য অপেক্ষা করতেই হলো। ঘরে যখন অনুসুয়ার মৃতদেহ জড়িয়ে মনোজ অজস্র চোখের জল ফেলছে, বাইরে তখন 21শে জুলাইয়ের রাতও কাঁদছে। পার্টি যখন অকালে ভাঙল, জাফর আলী এক এক করে হলঘরের বাতিগুলো যখন নিভিয়ে দিতে লাগল, ঝাউবনির আকাশেও তখন কোনো এক অদৃশ্য খানসামা এক এক করে তারা আর চাঁদের ফানুসগুলো নিভিয়ে দিল। কেউ খেয়াল করেনি কখন ধলাই পাহাড়ের মাথায় মেঘের কুণ্ডলী জমেছে আর হাওয়া উঠেছে জনমন করে। দেখতে দেখতে ঝড় এসে পড়ল, নেমে এলো মুষলধারে বৃষ্টি। সেই ঝড় বৃষ্টি ফোঁসফোঁসানি শান্ত হতে রাত 3 প্রহরে পৌঁছল। ফুলে ফুলে সাজানো হলো অনুসুয়ার শেষ বাসর সজ্জা। যে ফুলগুলি সে কিছুক্ষণ আগে উপহার পেয়েছিল, সেই ফুল দিয়েই। জাফর আলী 2-1 মাথা নেড়ে বলল, রাত কাবার না হতে এত তাড়া কেন? আসমানে এখনো দেওয়া ডাকছে। অনর্থক দেরি করে লাভ নেই, বৃষ্টি তো ধরে গিয়েছে। মিস্টার রায়, এবার উঠুন, শেষ কাজটুকু আমাদের করতে দিন। অনুসুয়ার পাশ থেকে আস্তে আস্তে সরে দাঁড়ালো মনোজ। তাকে দেখাচ্ছে
ঝড়ে হাল ভাঙা পাল ছেঁড়া একটা জাহাজের মতো। গভীর একটা নিঃশ্বাস ফেলে বলল, যা করবার আপনারাই গিয়ে করুন, কেবল কেবল আমাকে যেতে বলবেন না প্লিজ। মনোজের গলার আওয়াজ বুঝে এলো। শিলাই নদীর ধারেই জাউবনির শ্মশান ঘাট, একটা জঙ্গলের গায়ে। সেখানে অনুসুয়ার দেহ বই নিয়ে এলো অল্প কয়েকজন লোক, ধীরাজ দাস, ডন রিভাস আর 2-4 জন ফ্যাক্টরির কর্মী। এই দুর্যোগে শেষ রাতে আর কেই বা আসবে? পিছন পিছন এলো শুধু পুরনো খানসামা জাফর আলী আর ওয়ার্কার্স ব্যারাক থেকে মনোজের দূর সম্পর্কের এক ভাইপো মুখাগ্নির জন্য। ছেঁড়া মেঘের ফাঁকে 2-4টে তারা, ঝিমঝিমে চাঁদের আলো দেখা দিয়েছে। টর্চ হাতে কুড়ুল নিয়ে দুজন কাঠ কাটতে জঙ্গলে ঢুকল। কান পেতে কি যেন শুনল ডন রিভাস, তারপর পায়ে পায়ে এগিয়ে গেল নদীর কোল ঘেঁষে। শিলাই নদীর কাচের মতো স্বচ্ছ জলে কে যেন গেরুয়া রং গুলে দিয়েছে। পাহাড়ি নদীর শিলাই গরমকালে ভারী শান্ত, রোগা মেয়েটির মতো। বর্ষা নামলে তার চেহারা যায় পাল্টে, গেরুয়া ঘাগরা ফুলিয়ে দুলিয়ে পাক খেতে খেতে নাচতে থাকে। কপালে হাতে রেখে ঝিমঝিমে জ্যোৎস্নায় দূরে কি যেন দেখার চেষ্টা করল ডন। তারপর মুখ ফিরিয়ে বলল, জলদি করো, জলদি করো, হারি আপ। কিন্তু জলদি করো বললেই তো জলদি করা যায় না। একটা পুরো চিতার জন্য জ্বালানি কাঠ নেহাত কম লাগে না। অর্ধেক কাঠ কেটে আনতে না আনতেই ডন আবার হাঁক দিল, হারি আপ ম্যান, আরো জলদি করো। এবার ডনের গলায় স্পষ্ট উৎকণ্ঠা। ধীরাজ ডাক্তার স্বভাব নিরস গলায় বললেন, ব্যাপার কি? নদীর উজানে চোখ রেখে ডন বলল, সিলাইয়ের মেজাজ ভালো মনে হচ্ছে না, ওদের হাত চালাতে বলুন, আধ ঘন্টার মধ্যে কাজ সারতে হবে। কিন্তু ডনের হিসেবে একটু ভুল হয়ে গেল। যথাসাধ্য দ্রুত হাত চালিয়ে চিতা সাজাতে অবশ্য মিনিট 15-র বেশি লাগলো না। তারপর অনুসোয়াকে যেই শোয়ানো হলো, আগুন দেওয়াটা মাত্র বাকি, ঠিক তখনই নদীর ধার থেকে তাড়া খাওয়া জানোয়ারের মতো ছুটে আসতে আসতে ডন শুধু বলল, আসছে, আসছে। আতঙ্কিত চোখ মেলে সবাই তাকালো। আসছে নয়, এসে পড়েছে। শেষ রাতের ঘোলাটে জ্যোৎস্নায় দেখতে পাওয়া গেল গেরিমাটি গোলা ফেনিল জলস্রোত পুনো গোখরোর মতো হাজার ফনা তুলে ছুটে আসছে বাতাসের বেগে। মাতাল মেয়ের মতো বেসামাল কৌতুকে খলখল করে হাসছে শিলাই। ঝাউবনিতে যাদের বাস, তাদের জানতে বাকি নেই পাহাড়ি নদীর বান কি মারাত্মক। তার মুখে হাতি পড়লে কুটোর মতো ভেসে যায়। কর্তব্যের চেয়ে বড় প্রাণের ভয়। দেখতে দেখতে ঝাউবনির শ্মশানঘাট ফাঁকা হয়ে গেল। শিলাইয়ের তীরে কাঠের বাসর সজ্জায় একা শুয়ে রইল অনুসুয়া। মনোজ জানল যে শিলাই নদীর বানে অনুসুয়া ভেসে গেছে। ব্যাপারটা অভাবিত, হয়তো নিয়তির নির্দেশেই এমনটা হয়েছে। কিন্তু অনুসুয়া যখন তাকে ছেড়েই যেতে পারল, তখন তার দেহটা আগুনে ছাই হোক অথবা স্রোতে ভেসে যাক, মনোজের কাছে তো একই। হিন্দু শাস্ত্র মতে সদ্গতি না হলেও মৃতের একটা গতি তো হয়েছে। কিন্তু একদিন বাদেই যে ব্যাপারটা ঘটল, মনোজের কাছে সেটা আরও অভাবিত। সকাল থেকে পরিচিত বন্ধু বান্ধবীদের মুখে সান্ত্বনার বাঁধা বলি শুনে শুনে সে ক্লান্ত হয়ে পড়েছিল। দুপুরে লাঞ্চের পর এলো তার স্টেনো কান্তা কালেলকার। অফিসে কিছু জরুরি চিঠি এসে পড়ে আছে, সেগুলোর জবাব দেওয়া দরকার। ডিকটেশন দিতে দিতে মনোজের তন্দ্রা আসছিল। সেই সময় বেয়ারা এসে জানালো, এক আদমি আপনার দেখা চায় সাহেব। পরে দেখা হবে। বেয়ারা চলে গিয়েই আবার ফিরে এলো। লোকটি বলছে জরুরি কথা আছে। উঠতেই হলো মনোজকে। নিভে যাওয়া পাইপটা আবার ধরিয়ে ড্রয়িং রুমে গেল। ঘরে পা দিয়েই থমকে দাঁড়ালো মনোজ। আগন্তুক দাঁড়িয়ে উঠে বলল, আমি ইন্সপেক্টর হীরা সিং, ঝাউবনি পুলিশ স্টেশন থেকে আসছি। মনোজের কটা রঙের চোখ দুটো এক মুহূর্তের জন্য যেন পাথরের মতো হয়ে গেল। তারপরেই সহজভাবে হাত বাড়িয়ে দিল করমর্দনের জন্য। বসুন। ইন্সপেক্টর মালহোত্রা কি বদলি হয়েছেন? হ্যাঁ, হঠাৎ বদলি হয়েছে। তার জায়গায় আমি মাত্র দিন তিনেক হলো এসেছি।
জেনে খুশি হলাম, কিন্তু আমার কাছে কেন এসেছেন ইন্সপেক্টর? একটা বিষয় জানতে। আপনার এই মনের অবস্থায় কোনো প্রশ্ন করা যদিও আমার উচিত নয়, তবু একটু পোশাকি হাসি মুখে এনে মনোজ বলল, ঠিক আছে, বলুন কি জানতে চান। গত পরশুদিন সন্ধেবেলা মিসেস রায় হঠাৎ মারা গেছে শুনলাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভারী দুঃখের বিষয়। কি করে মারা গেলেন? হার্ট ফেল করে। মনোজের মুখে বিষণ্ণ গাম্ভীর্য নেমে এলো। হীরা সিং কোলের ওপর টুপিটা নাড়াচাড়া করতে করতে বললে, মিস্টার রায়, আপনি কি নিশ্চয় করে বলতে পারেন যে অন্য কোনো কারণ ছিল না? হতবাক হয়ে গেল মনোজ। সে কিছু বলার আগেই দরজার কাছ থেকে একটা নীরস গলার জবাব শোনা গেল। নিশ্চয়ই বলতে পারেন। ধীরাজ ডাক্তার কখন ঘরে ঢুকেছেন কেউ লক্ষ্য করেনি। মিসেস রায়ের হার্ট উইক ছিল। দুর্ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম, নিজে পরীক্ষা করে দেখেছি হার্ট ফেলিওর ছাড়া অন্য কোনো কারণ ছিল না। মনোজ পরিচয় করিয়ে দিল। ডক্টর ধীরাজ দাস, কপার টাউন হসপিটালের চিফ মেডিকেল অফিসার, আর ইনি ইন্সপেক্টর হীরা সিং, ঝাউবনি থানার নতুন অফিসার। টুপি থেকে চোখ তুলে হীরা সিং বলল, আমি কিন্তু অন্য রিপোর্ট পেয়েছি। কি রিপোর্ট? মিসেস রায়কে বিষ দেওয়া হয়েছিল। ঘরের মধ্যে নিরেট স্তব্ধতা। হঠাৎ সেই স্তব্ধতা খান খান করে দিল ধীরাজ ডাক্তারের কর্কশ হাসি। হাসতে হাসতেই ডাক্তার বললেন, এমন আজগুবি গল্প কোথায় পেলেন ইন্সপেক্টর? আমি ডাক্তার, বিষ দেওয়া হলে আমি জানতে পারতাম না? মনোজের ফর্সা মুখ লাল হয়ে উঠেছিল, তবু নিজেকে যথাসাধ্য সংযত রেখে বলল, একটা সম্ভ্রান্ত পরিবার সম্পর্কে এমন একটা দায়িত্বজ্ঞানহীন কথা আপনার কাছ থেকে আশা করিনি ইন্সপেক্টর। এই রিপোর্ট আপনি কোথায় পেলেন? কে দিয়েছে? আপনারই বাড়ির পুরনো খানসামা জাফর আলী। জাফর আলী? অসম্ভব। বেশ তো, তাকে ডেকে আপনি নিজেই জিজ্ঞেস করুন ঘন্টা 2 আগে সে থানায় গিয়েছিল কিনা। চুপ করে রইল মনোজ। হীরা সিং আবার বলল, ডাকুন তাকে। কাকে ডাকব? গত পরশু রাত থেকে জাফর বাড়িতেই নেই। সে কি, কোথায় গেল সে? বলে যায়নি, কিন্তু জাফর যে সত্যি কথা বলেছে তার কোনো প্রমাণ পেয়েছেন? প্রমাণ পেলে এখানে তদন্ত করতে আসতাম না, সোজা আসামিকে গ্রেফতার করতাম। মনোজের ঠোঁটে সেই পেটেন্ট হাসিটি দেখা গেল। হঠাৎ দেখলে যেটাকে চাপা ঠাট্টা বলে মনে হয়, ঠিক সেই রকম। তাই বলুন, তাই বলুন, শুধু সন্দেহ, শুধু ধোঁয়া। মনোজের কটা রঙের চোখের ওপরে চোখ রেখে হীরা সিং বলল, সন্দেহটা ধোঁয়া নয় রায় সাহেব, অপরাধের আগুনে সন্দেহ হচ্ছে প্রথম দেশলাই কাঠি। সন্দেহ ছাড়া তদন্ত হয় না। ভালো ভালো, কিন্তু ডাক্তারি শাস্ত্রে বলে সন্দেহ একটা বদ ব্যায়াম, আর নতুন পুলিশ ইন্সপেক্টরদের মধ্যে এই ব্যায়ামটা উৎকটভাবে দেখা যায়। বয়সে নবীন হলেও হীরা সিং ধীরস্থির প্রকৃতির। ধীরাজ ডাক্তারের কথার কোনো জবাব দিল না, শুধু দাঁড়িয়ে উঠে বলল, আপনাকে আরেকটু কষ্ট দেব রায় সাহেব, মিসেস রায়ের ঘরখানা একবার দেখতে চাই। বেশ, চলুন। হীরা সিংকে নিয়ে মনোজ এগোল। অনুস্বর ঘরটা চাবি দেওয়া ছিল। চাবি খুলে দুজনে ঢুকল। হীরা সিং ঘরের এধার থেকে ওধার অব্দি চোখ বুলিয়ে নিল। বোঝা গেল অনুসুয়া রায় মারা যাওয়ার সময় যা ছিল ঘরখানা তেমনই অবস্থায় রয়েছে। বিছানায় কিছু শুকনো ফুল পাতা, আলমারির একটা পাল্লা খোলা, দোলা চেয়ারের ওপর খান কয়েক দামি শাড়ি ব্লাউজ তখনও ডাঁই করা। এটা ওটা দেখতে দেখতে ড্রেসিং টেবিলের ওপর হীরা সিংয়ের নজর পড়ল। অনেক দামের আরশিখানা আড়াআড়িভাবে ফাটা, পাউডার কেসটা খোলা, টেবিলের পায়ের কাছে জার্মান সিলভারের একটা হেয়ার ব্রাশ পড়ে। চট হয়ে সেটা কুড়িয়ে নিতে গিয়ে হীরা সিং আর একটা কি যেন জিনিস মুঠোর মধ্যে লুকিয়ে ফেলল। তারপর প্রশ্ন করল, আচ্ছা, আপনাদের পার্টি কখন শুরু হয়েছিল? সন্ধ্যে 7টায়। মিসেস রায় শুরু থেকেই পার্টিতে হাজির ছিলেন? না, আমরা সবাই ওর জন্য অপেক্ষা করছিলাম। উনি কখন এসেছিলেন? 7:45 নাগাদ।
এত সময় উনি কোথায় ছিলেন? ওর ঘরেই, মানে এই ঘরে। একা? ও না না, 7:30টার সময় আমি 7:30টার সময় আমি রাজীবকে বলি অনুসূয়াকে ডেকে আনতে। হীরা সিং এর চোখের দৃষ্টি ছোট হয়ে এলো। প্রশ্ন করল, তিনি কে? রাজীব বোস, আমার পিএ। তিনি তো আপনার কর্মচারী। ঘরের বয় বেয়ারা থাকতে তাকে পাঠালেন কেন মিস্টার রায়? কর্মচারী হলেও রাজীব আমার ঘরের লোক হয়ে উঠেছে। ছোটবেলায় সে অনুসূয়ার খেলার সাথী ছিল। তাছাড়া শুনেছি একসময় অনুসূয়ার প্রতি রাজীবের দুর্বলতা ছিল। অবশ্য এখানে যতদিন আছে তার কোনো প্রকাশ দেখিনি। খুবই ভদ্র সংযত ছেলে, বন্ধুর মতোই ব্যবহার। টুপিটা মাথায় দিয়ে হীরা সিং বলল, ধন্যবাদ মিস্টার রায়, আমি এবার চলি। বারান্দা দিয়ে চলতে চলতে মনোজ বিষণ্ণ গলায় বলল, একটা প্রশ্ন ইন্সপেক্টর, আমার যা ক্ষতি হবার সে তো হয়ে গেল। এই ব্যাপার নিয়ে আর এগোনো কি দরকার মনে করেন? আপনি কি চান না আপনার স্ত্রীর মৃত্যু সম্পর্কে যদি কোনো অস্পষ্টতা থাকে সেটা পরিষ্কার হয়ে যাক? চাই, কিন্তু কিন্তু অনর্থক এই পরিবারের সম্মানে কাদার ছিটে লাগবে সেটা চাই না। আপনি নিশ্চিন্ত থাকুন রায় সাহেব, কাদা না থাকলে ছিটে লাগবে না। হীরা সিং চলে গেল। সন্ধ্যার পর অফিস থেকে রাজীব বিছানায় চিৎপাত হয়ে ভাবছে এবার চাকরি ছেড়ে চলে গেলেই তো হয়। ঝাউবনের ওপর আর কিসের মোহ? কি আকর্ষণ আছে এই টাউনের? না, কিছু নেই। তবু আরও কিছুদিন তাকে থাকতে হবে এখানে। আশ্চর্য, অনুসূয়া আগেই টের পেয়েছিল তার শেষ ঘনিয়ে আসছে, তার পরম সুখের চরম শেষ। সত্যিই হয়তো টের পেয়েছিল। তা নইলে সে ভয় পাবে কেন? কেন ভেঙে ফেললো আরশি? কেন পায়ে লাগলো হোঁচট? কেনই বা টকটকে লাল রুবির লকেটটাকে মনে হলো বিপদের সংকেত? বোকা মেয়ে, বিপদের গন্ধ পেলেও বন্ধুর পোশাক পরা শত্রুকে সে চিনতে পারেনি। বুঝতেই পারেনি সে সংসার অরণ্যের ঝোপে ঝাড়ে লোভ, ঈর্ষা, কপটতা, সুযোগের অপেক্ষায় ওত পেতে আছে। সভ্যতার সোনার খাঁচা ভেঙে মানুষের ভেতরকার আদিম জন্তুটা মাঝে মাঝে বেরিয়ে পড়ে। এই তো স্বাভাবিক, মানুষকে দোষ দিয়ে লাভ কি? রাজীবই তো বলেই ছিল বড় বেশি সুখ ভালো নয়। তবু কেন হুঁশিয়ার হয়নি অনুসূয়া? রাজীব আর কি করতে পারে? কিন্তু কিছুই কি করবার নেই এখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া। না, টাউন ছেড়ে যাওয়া তার চলবে না। আরো কিছুদিন। ভাবনার সুতোটা ছিঁড়ে গেল টকটক আওয়াজে। দরজাটা ভেজানো ছিল। রাজীব শুয়ে শুয়েই বলল, কে? ভেতরে আসা হোক। দরজা ঠেলে সাধারণ স্যুট পরা যে লোকটি ঘরে ঢুকল তাকে দেখে ধর্মর করে 2 সেকেন্ডে বিছানায় উঠে বসল রাজীব। অপলকে তাকিয়ে থেকে বলে উঠল, আরে হীরা সিং না? মৃদু হেসে হীরা সিং শুধু ঘাড় নাড়ল। আরে বস বস, বাবা কতকাল বাদে দেখা। আমরা সেন্ট জেভিয়ার্স কলেজ ছেড়েছি প্রায় 10 বছর হলো, তাই না? হীরা সিং আবার ঘাড় নাড়ল। একসঙ্গে 3টে প্রশ্ন ছুড়ে দিল রাজীব। এখানে কবে এসেছিস, কোথায় এসেছিস, আর কেন এসেছিস? এক কথায় জবাব দিল হীরা সিং। ঝাউবনি থানার ইন্সপেক্টর হয়ে এসেছি। তাই নাকি? তা আমার পাত্তা পেলি কি করে? মেসেস অনুসূয়া রায়ের মৃত্যুর খেই ধরে তোমার কাছে পৌঁছলাম রাজীব। রাজীবের কথা হারিয়ে গেল। পুরনো কলেজ বন্ধুকে দেখে যে খুশির উচ্ছ্বাস জেগেছিল পলকে তা নিভে গেল। একটু চুপ থেকে বলল, আর একটু পরিষ্কার করে বলো হীরা সিং। মেসেস রায়ের মৃত্যু সম্পর্কে তোমাকে কয়েকটা প্রশ্ন করতে এসেছি। হ্যাঁ, কিন্তু তার মৃত্যুতে হঠাৎ পুলিশের টনক নড়ল কেন হীরা সিং? পুলিশের সন্দেহ যে মিসেস রায়কে বিষ দিয়ে খুন করা হয়েছে। আশ্চর্য, অনুসূয়া মারা যাওয়ার পর পুলিশ আসেনি, পোস্টমর্টম হয়নি, হবার উপায়ও নেই, কেননা তার মরদেহ বানের জলে ভেসে ভেসে এতক্ষণ সমুদ্রে পৌঁছে গেছে। আচ্ছা, তবু পুলিশের সন্দেহ হলো কেমন করে? রায় পরিবারেরই ঘনিষ্ঠ একজন রিপোর্ট করেছে। তার নাম বলতে আপত্তি আছে? তার নাম জাফর আলী। খানসামা জাফর আলী? হ্যাঁ। তাহলে তাকেই প্রশ্ন করো, আমাকে কেন? প্রথম কারণ,
জাফর আলীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয়ত, ঘটনার আগে একমাত্র তুমি অনুসুয়া রায়ের সঙ্গে কিছুক্ষণ ছিলে, ঠিক কিনা? ঠিক। আশা করি এবার আমার প্রশ্নের জবাবে সত্যি কথাই বলবে। বলবো, কিন্তু রাজীবের মুখে একটু তেতো হাসি দেখা দিল। বিশ্বাস হচ্ছে পুলিশের ধর্ম। ইন্সপেক্টর হীরা সিং আমার কথা বিশ্বাস করবে কি? আজকের পুলিশ ইন্সপেক্টর একসময় রাজীব বোসের বন্ধু ছিল, আর সেদিন বন্ধু বন্ধুকে বিশ্বাস করত। আর যদি রাজীব বোস পাল্টে গিয়ে না থাকে, তবে হীরা সিংও পাল্টায়নি যেন। বেশ, তাহলে প্রশ্ন করো। পকেট থেকে ছোট্ট একটা কাগজের মোড়ক বার করল হীরা সিং। বলল, অনুসুয়া রায়ের ঘর থেকে এই পুরিয়ার কাগজটা পাওয়া গেছে। বোঝা যাচ্ছে পার্টিতে যাওয়ার আগে এই পুরিয়ার জিনিস তিনি খেয়েছিলেন। আচ্ছা, বলতে পারো এটা তিনি পেলেন কোথা থেকে? কে দিয়েছিল? মেঝের দিকে চেয়ে রাজীব চুপ করে রইল একটুক্ষণ। তারপর মুখ তুলে স্পষ্ট গলায় বলল, আমি দিয়েছিলাম, কিন্তু ওর মধ্যে বিষ ছিল না, ছিল মাথা ধরার ওষুধ। মাথার বালিশের তলা থেকে গোটা কতক একই ধরনের পুড়িয়া বার করল রাজীব। বলল, মাথা আমার প্রায় ধরে বলে এগুলো সঙ্গে রাখি। হীরা সিং রাজীবের মুখ লক্ষ্য করছিল। তোমার কৈফিয়ত বন্ধু বিশ্বাস করবে, কিন্তু পুলিশ যদি বিশ্বাস না করে? তাহলে আর কি করতে পারি? কিন্তু অনুসুয়াকে আমি খুন করতে যাব কেন? তুমি অনুসুয়া রায়ের ব্যর্থ প্রেমিক, তাই তাকে তুমি ভালোবাসতে, অথচ জীবনে পাওনি। কথাটা সত্যি, কিন্তু তাকে আমি কোনোদিন চাইনি। গরিব ঘরের ছেলে আমি, বড় লোকের মেয়েকে সুখে রাখতে পারবো না জানতাম। তাছাড়া অনুসুয়াও আমায় ভালোবাসিনি কখনো। হীরা সিং, আমি পুলিশও নই, ক্রিমিনোলজিস্টও নই, তবুও প্রত্যেক খুনের একটা না একটা মোটিভ থাকে, এটা আমি জানি। আচ্ছা, বলতে পারো এক্ষেত্রে আমার মোটিভ কি হতে পারে? মানে কি লাভ আমার তাকে মেরে? আমি তো তার ঐশ্বর্যের কানাকড়িও পাবো না। আর ব্যর্থ প্রেমের জ্বালা যদি বলো, তবে অনুসুয়ার বদলে মনোজ রায়কেই আমি খুন করতে পারতাম। চুপচাপ সবকিছু শুনে যাচ্ছিল হীরা সিং। রাজীব আবার বলল, একটা কথা আমি জোর দিয়ে বলতে পারি, পার্টিতে যাওয়ার আগে অনুসুয়া বিষ খায়নি। তাহলে তুমি বলছো হঠাৎ হার্ট ফেল করেই মিসেস রায় মারা গেছেন? না, জাফরের সঙ্গে আমি একমত। অনুসুয়াকে বিষ দিয়েই খুন করা হয়েছে, আর সেটা পার্টিতে যাওয়ার পরে। তোমার এ ধারণা হলো কেন? প্রমাণ পেয়েছি বলে। সোজা হয়ে বসল হীরা সিং। তীক্ষ্ণ চোখে তাকিয়ে বললে, প্রমাণ? কি প্রমাণ? বিছানা থেকে উঠে গিয়ে রাজীব তার কাবার্ড খুলল। সাবধানে বার করে আনল সরু ডাঁটিওয়ালা কাচের একটা পানপাত্র। তার মধ্যে এখনো টলটল করছে সামান্য একটু সাদা পানীয়। সেটা ইন্সপেক্টরের সামনে রেখে বলল, এই প্রমাণ। এ তুমি কোথায় পেলে রাজীব? পার্টিতে অনুসুয়ার টেবিল থেকে। মনোজ আর অনুসুয়া রায়কে শুভেচ্ছা জানাবার সময় সবাইকে শ্যাম্পেন পরিবেশন করা হয়েছিল। এই কাপে প্রথম চুমুক দেওয়ার পরেই অনুসুয়া মুখ গুজে পড়ে যায়। পানপাত্রটা লক্ষ্য করে হীরা সিং বলল, মিসেস রায়ের ড্রেসিং টেবিলে যে বিশেষ রঙের লিপস্টিক দেখেছি, এই কাপের কিনারে সেই রঙেরই ছোপ লেগে আছে দেখছি। কিন্তু এটা তোমার ঘরে এলো কেমন করে? তাও বলছি, অসুস্থ অনুসুয়া টেবিলে মুখ গুজে পড়েছিল, তার মুখ দেখতে পাইনি। তাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য মনোজ রায় যেই তাকে বুকের কাছে তুলে নিল, এক পলকের জন্য দেখতে পেলাম তার মুখ। সে মুখ নীলছে, দুই কষে অল্প অল্প ফেনা। একটা ভয়ানক সন্দেহে আমার মনটা কেমন একটা করে উঠল। সবার চোখ এড়িয়ে অনুসুয়ার কাপটা আমি সরিয়ে ফেললাম। এই শ্যাম্পেনে বিষ মেশানো, সেটা কি করে বুঝলে? একটা বিড়ালকে কয়েক ফোঁটা খাইয়েছিলাম, 5 মিনিটের মধ্যেই সেটা মরে গেল। কাপে যেটুকু তলানি রয়েছে তুমি ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে পারো। কোনো কথা না বলে হীরা সিং মিনিট 2 পায়চারি করল ঘরে। তারপর থেমে বলল, তোমার যদি সন্দেহ হয়ে থাকে, তবে এই কাপটা নিয়ে সোজা পুলিশ স্টেশনে যাওনি কেন? তোমার তো তাই করা উচিত ছিল। মানছি উচিত ছিল, কিন্তু পুলিশ মানেই লাখো ঝামেলা। তাই ভেবেছিলাম নিজেই বুদ্ধি খাটিয়ে অন্ধকারে যদি আলো দেখতে পাই তখন পুলিশকে জানাবো। কিন্তু ঝাউবনিতে তুমি যখন এসেছো, তখন তদন্তের ভার তোমার হাতে দিয়ে আমি সরে যেতে চাই। না। রাজীবের একখানা হাত ধরে হীরা সিং বলল, এই কেসটায় তোমার সাহায্য আমার বিশেষ দরকার রাজীব। আমি এখানে একেবারে নতুন, আর তোমার মেলামেশা সকলের সঙ্গে। সুতরাং তোমার পক্ষে যা সহজ, আমার পক্ষে তা নয়। তদন্তের ভার আমাদের দুজনকেই নিতে হবে। আমি বাইরে, তুমি ঘরে। রাজি? বেশ, আমি রাজি। দরজার দিকে এগোতে এগোতে হীরা সিং আবার বলল,
পারতপক্ষে তুমি কখনো থানার দিকে যেও না, লোকের নজর পড়তে পারে। আমি আসবো তোমার এখানে একটু বেশি রাতে। টাউনকে আমি জানিয়ে দিতে চাই যে অনুসুয়া রায়ের মৃত্যু নিয়ে পুলিশ আর মাথা ঘামাচ্ছে না। দিন চারেক বাদে হীরা সিং আবার এলো। ফরেন্সিক থেকে রিপোর্ট এসেছে। উৎসুক হয়ে উঠল রাজীব। রিপোর্টটা পড়ে শোনালো ইন্সপেক্টর। শ্যাম্পেনের মধ্যে তীব্র বিষ পাওয়া গেছে। এই জিনিস ভাইপার সাপের বিষ থেকে তৈরি। উৎকট যন্ত্রণাদায়ক রোগে যন্ত্রণা উপশমের জন্য এই বিষ থেকে ইঞ্জেকশন তৈরি হয়। দেখতে সাদা পাউডারের মতো, তবে এ দেশে মেলে না, পাওয়া যায় ইউরোপের কোনো কোনো দেশে। এ বিষের কাজ হচ্ছে অতি দ্রুত ঘুম পাড়িয়ে দেওয়া, কিন্তু ডোজ সামান্য একটু বেশি হয়ে গেলে মুখ দিয়ে ফেনা ওঠে, হাত পায়ের আঙুলের ডগা, ঠোঁট নীলচে হয়, তারপর ধীরে অতি ধীরে হৃৎপিণ্ডের ক্রিয়া থেমে আসতে থাকে। রিপোর্ট পড়া শেষ করে হীরা সিং বলল, যাক, একটা বিষয় নিঃসন্দেহ হওয়া গেল যে বিষ খাইয়েই অনুসুয়া রায়কে খুন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এ বিষ এলো কোথা থেকে? এই জিনিসের ইম্পোর্ট লাইসেন্স ভারতবর্ষের কোনো ফার্মাকোলজিস্টকে দেওয়া হয়নি, সে খবরও আমি নিয়েছি। তাহলে এই বিদেশি বিষ জোগাড় করলো কে? যা সোজা পথে আসতে পারে না তা চোরা পথে আসে। পুলিশের তা অজানা নয়, কিন্তু কার চোরা হাতে আমদানি হয়েছে সেটা জানতে পারলেই শ্যাম্পেনে বিষকে মিশিয়েছিল জানা সহজ হবে। সমস্ত ব্যাপারটাই কিন্তু রীতিমতো মাথা খাটিয়ে প্ল্যান করা। অর্থাৎ লোকের চোখে ধুলো দেওয়ার আশ্চর্য ফন্দি। মনোজ রায় নিজের হাতে শ্যাম্পেনের বোতল নিয়ে অনুসুয়ার কাপে ঢেলে দিয়েছিলেন। সেই একই বোতলের শ্যাম্পেন খেয়ে পার্টির আর কারো কিছু হলো না, মরল কেবল অনুসুয়া। ব্যাপারটা ম্যাজিক মনে হয় না? হীরা সিং এর কপালে কে যেন লাঙল চালিয়ে দিল। বলল, তুমি বলতে চাও বোতলের শ্যাম্পেনে বিষ মেশানো ছিল না, কেবল মিসেস রায়ের কাপে শ্যাম্পেন ঢালার পর তাতে বিষ মেশানো হয়, কিন্তু পার্টির সকলের চোখের সামনেই শ্যাম্পেন পরিবেশন করা হয়েছিল এবং তারপরেই অনুসুয়া রায় চুমুক দিয়েছিলেন। তাহলে বিষটা মেশানো হলো কখন? কাল রাতে ভেবে ভেবে আমি এর একটা উত্তর খুঁজে পেয়েছি। কিরকম? এমনও হতে পারে যে শ্যাম্পেন ঢালার আগেই অনুসুয়ার কাপে বিষ ছিল। সাদা কাচের পাত্রের গায়ে যদি অল্প সাদা গুঁড়ো লাগানো থাকে, হাজার চোখের সামনেও সেটা ধরা পড়তে পারে কি? হীরা সিং প্রায় লাফিয়ে উঠে রাজীবের হাত ধরে ঝাঁকানি দিল। সাবাস, রহস্যের পয়লা দরওয়াজা খুলে গেছে রাজীব। আচ্ছা বলো তো, শ্যাম্পেনের কাপগুলো টেবিলে টেবিলে কে রেখেছিল? জাফর আলী। শুধু মনোজ রায় আর অনুসুয়ার জন্য দুটো কাপ এনে দিয়েছিল ডন রিভার্স। কে সে? কপার টাউনের ফ্যাক্টরি ম্যানেজার। পার্টিতে সেই ছিল বারম্যান। কোন দেশের লোক? শুনেছি ওয়েস্ট জার্মানি। কেমন টাইপের মানুষ? ফ্যাক্টরি ম্যানেজাররা সাধারণত যেমন টাইপের হয় আর কি। সারাদিন ফ্যাক্টরিতে খাটে আর সন্ধ্যের পর ক্লাবে গিয়ে মদ আর তাসের জুয়ায় মেতে থাকে অনেক রাত অব্দি। বিশেষত্বের মধ্যে খুব আমোদের স্বভাব। লোকটার আগের জীবন সম্বন্ধে কিছু জানো? না, কিন্তু ডনকে সন্দেহ করার কোনো কিছু যুক্তি আছে কি? ওর কপার টাউনের নেহাতি একজন ওয়ার্কার। বসের বউকে খুন করার পেছনে কি স্বার্থ? কোথায় যে কার স্বার্থ কে জানে। এ ধরনের খুনের প্ল্যানিং একজনে হয় না রাজীব, একাধিক লোকের সাহায্য দরকার। সুতরাং অপরাধের যে নেটওয়ার্ক, যে জাল বিছানো হয়, তার এক গাছা সুতো ধরে টান দিলে বাকি সুতোগুলোতেও টান পড়ে। কিছুক্ষণ চুপচাপ পায়চারি করে হীরা সিং আবার বলল, আচ্ছা, রায় ফ্যামিলির সঙ্গে যারা খুব ঘনিষ্ঠ, তাদের মধ্যে কি কারোর উপর তোমার সন্দেহ হয়? এক ডক্টর ধীরাজ দাস আইভি লজে প্রায় আসা যাওয়া করে। রায় পরিবারের বন্ধু ও ডাক্তার। ডন রিভার্সকে 1 নম্বর যদি বলো, ধীরাজ ডাক্তার হলো 2 নম্বর সন্দেহভাজন ব্যক্তি। কেননা অনুসুয়ার মৃত্যুর কারণটাকে তিনি হার্ট ফেলিওর বলে উড়িয়ে দিতে চাইছেন। বিনা স্বার্থে এত বড় অন্যায় কেউ করে না। আচ্ছা, আর কে? কান্তা কালেলকার, মনোজ রায়ের রূপবতী অন্য অ্যাসিস্ট্যান্ট, ভয়ানক দেমাকি আর চালিয়াত মেয়ে। মিসেস রায়ের সঙ্গে কেমন সম্পর্ক ছিল তার? সখীর মতো, কিন্তু আমার মনে হয় অনুসুয়াকে সে হিংসে করত। কিসের জন্য? বেশি রূপসী বলে না মণিবাণী বলে? মনোজের মতো পুরুষকে অনুসুয়া স্বামী হিসেবে পেয়েছে বলে। ওর হাবভাব আমি বুঝতে পারি যে মনোজের ওপর ওর লোভ আছে, যদিও মনিবের কাছে ওকে বিশেষ প্রশ্রয় পেতে দেখিনি। তাহলে কান্তা কালেলকারকে 3 নম্বর সন্দেহভাজন বলা যেতে পারে। আর কে? 4 নম্বর জাফর আলী। অনুসুয়া মারা যাওয়ার পর তার ডুব মারাটাই সন্দেহজনক।
জাফর যখন খবর দিতে গিয়েছিল, তুমি কেন তাকে থানায় আটকে রাখোনি হীরা? আটকাতে গিয়েছিলাম, কিন্তু জাফর আলী বলল, হুজুর আমি মুসলমান, আমি কোরআন ছুঁয়ে বলতে পারি দিদিকে বিষ দেওয়া হয়েছে, এইটুকুই কেবল জানি, আর কিছুই জানি না। আমাকে কেটে ফেললেও গলা দিয়ে খুন ছাড়া আর কোনো কথা বেরোবে না। এরপর তাকে আটকে রেখে কি হবে? একটু স্তব্ধ হয়ে থেকে রাজীব বলল, এই কজনকে বাদ দিলে থাকে শুধু মনোজ রায়, কিন্তু তার সম্পর্কের সন্দেহের কোনো প্রশ্নই ওঠে না। মনোজ অনুসুয়াকে অত্যন্ত ভালোবাসত, কথা অনুসুয়া নিজেই আমাকে বহুবার বলেছে। তাহলে কি দাঁড়ালো? আমরা যে তিমিরে সেই তিমিরে। রাজীবের কাঁধ চাপড়ে হীরা সিং বলল, তো সহজে হাল ছাড়লে চলবে না, চোখ কান সজাগ করে রেখো রাজীব। আজ যা দেখা যাচ্ছে না, কাল তা দেখা যেতেই পারে। আচ্ছা, আজ এই পর্যন্ত। টাউনের ক্লাব হাউস এখনো দেখা হয়নি তোমার, চলো আজ সন্ধ্যেবেলায় যাই। ধলাই পাহাড়ের কোলে ঘেঁষে অনেকখানি জমির ওপর এই ক্লাব হাউস। চারপাশে বাগান, টেনিস কোর্ট, সাঁতারের বাঁধানো চৌবাচ্চা। ভেতরে বিলিয়ার্ড রুম আছে, আছে বার, ডান্স ফ্লোর। টাউনের মানুষগুলো দেশি, কিন্তু তাদের জীবনযাত্রা বিদেশি। দিনে তারা এই যন্ত্রনগরীর যন্ত্র, আর রাতে রক্ত মাংসের মানুষ। সন্ধ্যা 7টার পর থেকে এই জায়গাটা ক্রমশ সরগরম হয়ে ওঠে, রাত 12টা-1টা অবধি। টাউনের ক্লাব হাউস কিন্তু সবার জন্যে নয়, মোটা মাইনের কৌলিন্য যাদের আছে শুধু তাদেরই জন্য, তারাই মেম্বার হতে পারে। নিচু মহলের লোক যারা, অর্থাৎ মজদুর, তাদের জন্যেও আমাদের একটা ব্যবস্থা আছে। লেবার ব্যারাকের কাছাকাছি একটা মহুয়ার দোকানে তারা রোজ ছুটির পর আমোদ কিনতে যায়। আসলে কিন্তু ক্লাব আর মহুয়ার দোকানে কোনো তফাৎ নেই, তফাৎ কেবল পোশাকের, ভাষার আর বোতলের লেবেলের। আজকের রাতটা বেশ ঝরঝরে, আকাশও পরিষ্কার। রাজীবকে ক্লাবের ফটকে দেখা গেল। মেম্বারশিপের চাঁদা নিয়মিত দেওয়া সত্ত্বেও রাজীব নিয়মিত কিন্তু ক্লাবে আসতো না। আসতো মাঝে মাঝে খেয়াল হলে। তার মদ্যপানের শখ আছে, তবে অভ্যেস নেই, তাই নিয়মিত আসার দরকারও হতো না। ইদানিং নিত্য আসে। আসার একটা গোপন উদ্দেশ্যও আছে অবশ্য। এই ক্লাবের মধ্যে টাউনের উঁচু মহলকে একসঙ্গে পাওয়া যায়। নেশার ঝোঁকে মনের কথার লেনদেন হয়। নকল সভ্যতার মুখোশগুলো মুখ থেকে মাঝে মাঝে খসে পড়ে। অন্যের অসতর্ক মুহূর্তের অপেক্ষায় রাজীব সতর্ক হয়ে থাকে। ডান্স হল থেকে মিউজিকের আওয়াজ আসছে, বার থেকে উচ্চকণ্ঠের হাসি কলরব, বিলিয়ার্ড রুম থেকে টুকরো টুকরো কথাবার্তা। আজকের আসর জমজমাট। কোণের একটা টেবিলে তাসের জুয়া চলছে। ডন রিভাস সঙ্গীতের সঙ্গে পোকার খেলছে। এক পেগ জিন ফরমাস করে রাজীব এসে জুটল সেই টেবিলে। হ্যালো ডন। হ্যালো বস। আজ তোমার লাক কেমন? বুড়ি স্ত্রীর মতো, একদম ঠান্ডা। ডনের রসিকতাগুলো প্রায় আদি রসাত্মক। হাত পেতে সে আবার বলল, কিছু ক্যাশ ধার দাও না দেখি, তোমার মতো নজওয়ানের পয়ে আমার বুড়ি স্ত্রী গরম হয় কিনা। হল ফাটিয়ে হেসে উঠল ডন। পকেট থেকে 10 টাকার একখানা নোট বের করে রাজীব বলল, সবে মাসের 14 তারিখ, মাইনেটা এর মধ্যেই ফুঁকে দিলে। ডন তাস খেলতে খেলতে বলল, কি করি বলো, আমার হাতে এলেই টাকাগুলোর পাখা গজায় যে। বয় জিন দিয়ে গেল। और एक पेग, बोल सबका ऑर्डर। গ্লাসটা ডনের দিকে এগিয়ে দিয়ে রাজীব বলল, ক্লাবের চাঁদা তোমার 6 মাস বাকি, বাড়ির বিল এক গাদা পড়ে আছে, তোমার দর্জি তাগাদা করে করে হয়রান। আচ্ছা, তোমার মতো এমন বেহিসেবি মানুষ কিন্তু আর দেখি না। এক চুমুকে গ্লাস খালি করে ডন বলল, দুনিয়ায় বোকারাই হিসেব করে। আরে জীবনটা এক পেগ জিনের মতো। ডেস্টিনি, নিয়তি কখন এক চুমুকে সাবার করে দেবে কে জানে। দেখলে তো মিসেস রায়ের কি হলো, বিয়ের রাতেই খতম। হিসেব মিলল কি? রাজীব ডনের মুখের পানে লক্ষ্য করল, কিন্তু লক্ষ্য করার মতো কোনো চিহ্ন নেই।
জীবন সম্পর্কে তোমার ফিলোসফি শুনতে ভালো, কিন্তু এতে বদনাম হয় যে তুমি একটা ফ্যাক্টরি ম্যানেজার, অথচ চারিদিকে তোমার দেনা। লোকে বলবে কি বলো তো? নেভার মাইন্ড বস, 2-4 দিনের মধ্যে একটা ফালতু মোটা টাকা পেয়ে যাচ্ছে, সব দেনা একেবারে মিটিয়ে দেবো, পাই টু পাই। বাই জোভ, মোটা টাকা ফালতু পেয়ে যাচ্ছ কোত্থেকে? টাকা দুনিয়ায় ছড়ানো রয়েছে, কুড়িয়ে নিতে পারলেই হলো। আমি যখন হংকংয়ে ছিলাম 4 হাতি টাকা কামিয়েছি, বুঝলে বস? তাই নাকি? হংকংয়ে ছিলে তুমি, কি কাজ করতে? ধর্মযাজকের কাজ। হ্যালো কান্তা। দেখা গেল বারে কান্তা এসেছে। টেবিলের কাছে এগিয়ে এসে প্রশ্ন করল, ডক্টর দাসকে দেখেছো? বিলিয়ার্ড রুমে। কান্তা আর দাঁড়ালো না, ব্যস্তভাবেই চলে গেল। একটা টেবিল টেনিস খেলে আসি। কিন্তু টেবিল টেনিসের ঘরের পথ মারালো না রাজীব। কান্তার পিছু পিছু গিয়ে ঢুকলো বিলিয়ার্ড ঘরে। ধীরাজ দাস আর সাহানি স্কিটল খেলছে। কান্তাকে দেখে ডাক্তার বলল, এক্সকিউজ মি মিস্টার সাহানি, কান্তার সঙ্গে একটা জরুরি কথা সেরেই আসছি। এই যে রাজীব, মিস্টার সাহানির সঙ্গে আমার হয়ে খেলো তো। বেরিয়ে গেল কান্তার সঙ্গে ধীরাজ ডাক্তার। কিন্তু কি কথা থাকতে পারে কান্তার সঙ্গে ডাক্তারের, যা প্রকাশ্যে বলা যায় না। একবার কিউ চালিয়েই রাজীব গুঙিয়ে উঠল। কি হলো? আরে ডান হাতের কবজিটা মুচকে গেছে কিনা? বটে, তবে থাক। ধন্যবাদ দিয়ে রাজীব পায়ে পায়ে বারান্দায় বেরিয়ে এলো। কোথায় গেল ওরা? এদিকে ওদিক তাকালো সে। বাগানে গেছে নাকি? বারান্দা থেকে নেমে এক পা করে এগোতে লাগলো রাজীব। ঝিলমিল রাত, শুক্লপক্ষ শুরু হয়েছে। ঘাস জমির ওপর হাঁটতে হাঁটতে বাগানের এধার ওধার লক্ষ্য করল সে। মরশুমি ফুলের বেডের পাশে, মার্বেল মূর্তির ধারে, লতাকুঞ্জের তলায় কোথাও নেই। হাঁটতে হাঁটতে বাগানের শেষ প্রান্তে চলে এলো রাজীব। এদিকে শুধু ধলাই পাহাড়। ফেরা যাক তাহলে। কিন্তু ফিরে আসতে আসতে একটা জায়গায় রাজীবের পা আটকে গেল। কান সজাগ করে শুনতে লাগলো সে। আওয়াজ আসছে একটা প্রকাণ্ড ঝাউয়ের আড়াল থেকে। আজকাল আমার কোয়ার্টারে আর যাও না কেন? ধীরাজ ডাক্তারের স্বভাব নীরস গলা। সময় পাই না। কান্তার গলা চিনতে রাজীবের ভুল হলো না। বাজে কথা রাখো। সময় পাও না নাকি আমাকে এড়িয়ে যেতে চাও? হ্যাঁ? কান্তার গলার স্বর একটু তীব্র হলো। যদি তাই চাই, দোষ কি? ভুলে যাচ্ছ কেন তুমি 50-এর কাছে আর আমি এখনো 30 পার হইনি? তুমি কি আশা করো জীবনভর আমি তোমায় নিয়ে থাকবো? হ্যাঁ হ্যাঁ, তাই থাকবে। তোমায় আমার এই শর্তই ছিল। 7 বছর আগে বোম্বে শহরে কলবা দেবীর এক বস্তিতে তুমি পচে মরছিলে, ভুলে যেও না। লেখাপড়া কিছুটা শিখেছিলে, কিন্তু কোনো কাজ তোমার ছিল না। দুবেলা পেট ভরে খেতে পারতে না, মনে আছে? সেই নর্দমা থেকে তুলে এনে তোমাকে আমি খাইয়ে পরিয়ে নতুন করে গড়লাম, সমাজের উঁচু তলায় ঠাঁই দিলাম। আর তুমি এমনই বেইমান যে আজ আমাকে এই পুরনো জুতোর মতো ছুঁড়ে ফেলতে চাও। হ্যাঁ? কে বললো এসব কথা? তুমি কি মনে করো কান্তা, আমি ঘাসে মুখ দিয়ে চলি? লুকিয়ে লুকিয়ে তুমি কার সঙ্গে ভিড়েছো আমি কি তা জানি না ভেবেছো? তোমাদের লুকোচুরি খেলা আমি সব জানি, সব। কি জানো তুমি? তোমার ভালোবাসার নতুন খদ্দের জুটেছে, চড়া দাম হেঁকেছে সে। তাই যৌবনের দেমাকে তুমি আমাকে আর পাত্তা দিচ্ছ না। আর তার সঙ্গে তুমি তো মিশতে বলেছিলে, বলনি? স্বার্থের জন্য বলেছিলাম, কিন্তু সেই সুযোগ নিয়ে তলে তলে তুমি নিজের আখের গুছিয়ে নেবে, সেটা কি আমি ভেবেছিলাম? আমি জানতে পেরেছি পাসপোর্টের দরখাস্ত করেছো তোমরা, আর শিগগিরই তোমরা দুজনে বিদেশে পালাচ্ছ এখান থেকে। এই দেখো, শোনো শোনো, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি কান্তা, এতটা বাড়াবাড়ি করো না, ঠিক আছে? জেনে রাখো তোমার তাসের ঘর আমি এক ফুঁয়ে উড়ে দিতে পারি। অনুসুয়া রায় বেশি দিন মরেনি, আর ঝাউবনি থানাও বেশি দূরে নয়। তোমার ভালোবাসার লোককে আমি এক মুহূর্তে ফাঁসিয়ে দেব। এক মুহূর্তে ফাঁসিয়ে দেব। কান্তার গলা শোনা গেল না বেশ কয়েক সেকেন্ড। তারপর হঠাৎ হেসে বলল,
আচ্ছা পাগল তুমি দাস, বাড়াবাড়ি না হয় একটু করেইছি, কিন্তু সে তো তোমার আমার স্বার্থের জন্য। সুখে থাকতে হলে টাকার দরকার হয় না? আর তুমি আমাকে কি না বললে? অভিমানে কান্তার গলা বুঝে এলো। আমাকে ভাঁওতা দেওয়ার চেষ্টা করো না কান্তা। ধীরাজ ডাক্তারের গলা একটু নরম শোনালো। কান্তার গলা শোনা গেল। তোমাকে আমি ভাঙতা দেব? এ কথা তুমি বলতে পারলে? বেশ, কাল থেকে দেখো আমি তার সঙ্গে মেলামেশাই ছেড়ে দেব। ঠিক। উত্তরে মৃদু একটা চুম্বনের শব্দ শোনা গেল। কান্তা বলল, রাগ পড়েছে তো, চলো ক্লাবে যাই, কেউ হয়তো এসে পড়বে। ধীরাজ দাস আর কান্তা ঝাউয়ের আড়াল থেকে বেরোতেই রাজীব চট করে ঝাউয়ের আড়ালে সরে গেল। আকাশ পাতাল ভাবতে লাগলো সে অনেকক্ষণ। এইমাত্র সে যা শুনল, হীরা সিংকে জানানো বিশেষ দরকার। তার ঘরে হীরা সিংয়ের আসার অপেক্ষায় বসে না থেকে থানায় যাওয়াই ভালো। দ্রুত পায়ে বাগান পার হয়ে রাজীব গেটের দিকে ছুটল। কিছু দূর থেকেই সে দেখতে পেল চেনা স্টুডিবেকার গাড়িখানা সাঁ করে গেটের মধ্যে ঢুকল। অনুসুয়া মারা যাওয়ার পর মনোজ রায় এই প্রথম ক্লাবে এলো। অনুসুয়ার শোকটা মনোজের মনে গভীরভাবে লেগেছিল নিশ্চয়ই। লোকজন বন্ধুবান্ধবের সঙ্গ তাই এড়িয়ে চলত। কিন্তু শিলায় নদীর বন্যাবেগ যেমন আস্তে আস্তে থিতিয়ে আসে, মানুষের শোকের বেগও তাই। রহস্যের অন্ধকারে একটু যেন আলোর ইশারা দেখতে পাচ্ছি রাজীব। তুমি যা বললে তা থেকে এইটুকু স্পষ্ট হয়েছে যে মিসেস অনুসুয়া রায়ের খুনির সঙ্গে ধীরাজ ডাক্তার আর কান্তা দুজনেই রীতিমতো জড়িত। আর এও বোঝা যাচ্ছে যে কান্তার নতুন প্রণয়ী যে সেই হচ্ছে খুনি, নইলে ধীরাজ ডাক্তার কান্তাকে ভয় দেখাতো না। এখন প্রশ্ন হচ্ছে, কার সঙ্গে কান্তার গোপন প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছে? কে সে? ডন রিভার্স হতে পারে, কেননা সে হচ্ছে আমাদের পয়লা নম্বর সন্দেহভাজন ব্যক্তি। কান্তার মতলব বিদেশে পালাবে প্রেমিকের সঙ্গে, হয়তো ঘর বাঁধবে সেখানে। বিদেশি লোক, জোয়ান বস, মোটামুটি সুপুরুষ। ভগবান জানেন কি করে তার হাতে ফালতু মোটা টাকা আসে। কান্তার মতো নোংরা চরিত্রে মেয়ের কাছে ডন আদর্শ নাগর নয় কি? বুড়ো ধীরাজ ডাক্তারের পায়ে জীবন যৌবন সঁপে দেওয়ার চেয়ে হয়তো ডনকেই সে মন্দের ভালো হিসেবে বেছে নিয়েছে। আচ্ছা হীরা সিং, ওরা তো পাসপোর্টের চেষ্টা করছে, তুমি পাসপোর্ট অফিস থেকে খবর নিতে পারো না? পারি, কিন্তু যদি নাম ভাড়িয়ে থাকে। এই ধরনের লোকেরা তাই করে। একমাত্র ধীরাজ ডাক্তারের কাছ থেকেই খুনির নামটা আদায় করা যেতে পারে, কিন্তু আদায় করতে হলে ডাক্তারকে অ্যারেস্ট করতে হয়। তাই করো হীরা সিং, দেরি না করে 2 নম্বর সাসপেক্ট ধীরাজ দাসকেই গ্রেফতার করো। কান্তা অত্যন্ত চতুর মেয়ে, বুড়ো চোখে ধুলো দিয়ে কবে বিদেশ পালিয়ে যাবে কে জানে। খুনিকে ধরার কোনো আশাই কিন্তু আর। রাজীবের কথা চাপা দিয়ে টেলিফোনটা ঝনঝন করে বেজে উঠল। হীরা সিং রিসিভার তুলে নিল। ইয়েস, জাওবনি পুলিশ স্টেশন, ইন্সপেক্টর হীরা সিং বলছি। তারপরেই ইন্সপেক্টরের মুখ মেঘলা থমথমে হয়ে উঠল। রিসিভার নামিয়ে রাখতেই রাজীব বলল, কি হলো? আসামি ফাঁকি দিয়েছে? তার মানে ধীরাজ ডাক্তার এইমাত্র মোটর অ্যাক্সিডেন্টে চোট পেয়েছে, বাঁচবে কিনা সন্দেহ। না, ধীরাজ দাস বাঁচল না, পরের দিনই মারা গেল। ভোরের দিকে অল্পক্ষণের জন্য জ্ঞান ফিরে এসেছিল। হীরা সিং এর প্রশ্নের জবাবে ডাক্তার শুধু বলল, গাড়ির টাই রডটা খোলা ছিল, জানতে পারিনি। রাস্তার বাঁকের মুখে। আর কিছু বলতে পারেনি সে। এইটুকুই তার শেষ জবাববন্দি। স্টিয়ারিং হুইলের সঙ্গে চাকার সরাসরি যে যোগ থাকে তা টাই রডের সাহায্যে। এ কথা যারা মোটর চালায় তারা সবাই জানে। টাই রড খোলা, এর মানে কি বলতে পারো? চুপিসারে কেউ খুলে রেখেছিল, এছাড়া অন্য মানে হয় না। রাইট। ডাক্তার কিছু না জেনে গাড়িতে স্টার্ট দিয়ে চালিয়েছিল, কিন্তু রাস্তায় বাঁকের মুখে স্টিয়ারিং ঘুরিয়ে দেখে চাকা ঘুরছে না। তখন আর সামলাবার উপায় নেই। ঢালু পাহাড়ি রাস্তায় গাড়ি ডাইনে না বেঁকে সোজা গিয়ে পড়ল পাশের কাঁধে। সুতরাং একে অ্যাক্সিডেন্ট বলবে না খুন বলবে? কিন্তু আমি ভাবছি খুনের মধ্যেও কি অদ্ভুত বুদ্ধির পরিচয়। ধীরাজ ডাক্তারের মুখে টাইরয়েডের কথা না শুনলে সকলেই ভাবতো এটা নিছক একটা দুর্ঘটনা, পরিকল্পিত খুন বলে কেউ সন্দেহই করতো না। খুনি অসাধারণ বুদ্ধিমান,
তা তো বুঝলাম, কিন্তু সেই যে তোমাদের বাংলায় চড়া আছে না, হারাধনের ছেলেদের মধ্যে এখন তাহলে রইল বাকি দুই, ডন রিভার্স আর কান্তা। এই দুজনের ওপর এখন আরো সজাগ চোখ রাখতে হবে। আচ্ছা, কান্তাকে যেটা করলে হয় না? তাতে ফল কিছু হবে বলে মনে হয় না রাজীব। খুনি যদি কান্তার নাগর হয়, তবে প্রণয়ের সঙ্গে বেইমানি সে করবে না। মাঝখান থেকে খুনি হুঁশিয়ার হয়ে যাবে। তার চেয়ে নজর রাখা যাক, সমস্ত এয়ারপোর্টে খবর দিয়ে রাখি। ওরা ভাগবার চেষ্টা করলে একসঙ্গে দুজনকে ধরা যাবে। কিন্তু 2 দিন বাদে এমন একটা ব্যাপার ঘটল যা রাজীবের ধারণার বাইরে। শুধু রাজীব নয়, আমার, আপনার, সমস্ত টাউনের ধারণার বাইরে। খোলা চিঠিখানা হাতে নিয়ে মনোজ রায় হলে পায়চারি করছে আর দেওয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। ঠোঁটের কিনারে ওক কাঠের পাইপটা নিভে গেছে অনেকক্ষণ, দাঁতে কামড়াচ্ছে শুধু। বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে অসীম চাঞ্চল্য। সকালের ডাকে এসেছে চিঠিখানা, কলকাতা থেকে তারই নামে। প্রথমবার চিঠিখানা পড়ে চমকে উঠেই পাথর হয়ে গিয়েছিল মনোজ। দ্বিতীয়বার পড়তেই বুকের রক্ত আবার চঞ্চল হয়ে উঠেছিল। পায়চারি থামিয়ে মনোজ চিঠিখানা তৃতীয়বার পড়লে। শ্রীচরণেশু, আমি মরিনি, মরণের দোরগোড়া থেকে ফিরে এসেছি। নেহাত পরমায়ু ছিল বলেই বোধহয়। আমায় চোখে দেখলেও তুমি প্রথমে বিশ্বাস করতে পারবে না, আমি জানি। বিশ্বাস আমি নিজেই করতে পারিনি যে চিতায় শুয়েও বেঁচে উঠব। তবু বলছি, ব্যাপারটা অলৌকিক নয়। কেমন করে বেঁচে উঠলাম সে অনেক কথা, চিঠিতে জানানো সম্ভব নয়। দেখা হলে জানাবো। এখন আমি অনেকটা সুস্থ। কাল সন্ধ্যের ট্রেনে ঝাউবনি পৌঁছব। স্টেশনে গাড়িটা পাঠিও। ইতি, অনুসুয়া। এও কি সম্ভব? অনুসুয়া বেঁচে উঠেছে, বেঁচে আছে। এ যদি অলৌকিক ঘটনা না হয় তো অলৌকিক কাকে বলে? কিন্তু এমন ঘটনা জগতে এই প্রথম নয়। ভাওয়ালের রাজকুমার মৃত বলে ঘোষিত হওয়ার পর ঠিক এমনই অলৌকিকভাবেই বেঁচে উঠেছিলেন। বাঁচিয়েছিল এক সন্ন্যাসী। গল্প কথা নয়, বাস্তব সত্য। কে বাঁচালো মরা অনুসুয়াকে? জড়বাদীরা বলবে প্রকৃতির খেয়াল, ধর্মবিশ্বাসীরা বলবে ঈশ্বরের অনুগ্রহ। আর মনোজ, সে কি বলবে? সে বলবে নিয়তির খেলা। কিন্তু এ চিঠি যদি সত্যিই অনুসুয়ার না হয়, যদি অন্য কারো লেখা হয়? মনোজ আবার তাকালো চিঠিখানার দিকে। দ্রুততর হলো পায়চারি। না, এ হাতের লেখা মনোজের চেনা, হুবহু অনুসুয়ার লেখা মনে হচ্ছে। এ কি জাল হতে পারে? যদিও বা হয়, মনোজের চোখের দৃষ্টি আর হাতের স্পর্শ ঠিক চিনে নেবে তার অনুসুয়াকে। দেওয়াল ঘড়ির দিকে তাকালো মনোজ। প্রায় ঘণ্টাখানেক আগে সে মোটর পাঠিয়েছে স্টেশনে। আর এই 1 ঘণ্টা ধরে অসহ্য ক্লান্তিকর প্রতীক্ষায় ছটফট করছে মনোজ। প্রতিটা মিনিট গুনছে, প্রতিটা সেকেন্ড গুনছে। নিচের ড্রাইভে মোটরের আওয়াজ শোনা গেল। থামল পোর্টিকোতে এসে। কার্পেট পাতা কাঠের সিঁড়িতে মৃদু পায়ের শব্দ। মনোজের স্নায়ু শিরাগুলো টান টান হয়ে উঠল। হলঘরে সবকটা ঝাড়বাতি একে একে জ্বেলে দিলে, যেমন জ্বালিয়েছিল সেই পার্টির রাতে। তারপর কটা রঙের 2 চোখের তারায় সমস্ত চেতনা কেন্দ্রীভূত করে চেয়ে রইল দরজার দিকে। হ্যাঁ, যে এলো সে অনুসুয়াই বটে। একটু রোগা দেখাচ্ছে শুধু, আর আইভরির মতো পিতাভ সাদা রংটা খানিক ময়লা হয়েছে মাত্র, আর কোনো তফাৎ নেই। কিন্তু অনুসুয়ার পিছন পিছন যে লোকটি এসে সেলাম করে দাঁড়ালো, তাকে দেখে মনোজের আরও চমক লাগল। সে আর কেউ নয়, হঠাৎ ফেরারি জাফর আলী খান শামা। বেশ কিছুক্ষণ কথা বলল না কেউ। মনোজ চেয়ে রইল অনুসুয়ার দিকে। আর ঘরের আশেপাশে তাকিয়ে হঠাৎ একসময় অনুসুয়ার আইভরি গাল বেয়ে
টসটস করে নেমে এলো জল। তারপর আস্তে আস্তে বলল, এই জন্মে আবার এই ঘরে এই সংসারে ফিরে আসবো তাকে আমি কখনো ভেবেছিলাম? লোকে জানলো আমি মরে গেছি। অসহ্য যন্ত্রণার মধ্যে আমারও মনে হলো অন্ধকারের অতলে আমি ডুবে যাচ্ছি। কিন্তু আসলে কি হয়েছিল জানো? মনোজ এগিয়ে এলো, অনুসুয়াকে বুকে জড়িয়ে বলল, এখনো তোমাকে দুর্বল মনে হচ্ছে। ও কথা থাক, পরে শুনবো। বলতে শুরু করলো জাফর আলী। শুরু করলো সেই 21শে জুলাইয়ের দুর্যোগ রাত থেকে, শিলাই নদীর ধারে সেই শ্মশান ঘাট থেকে। অনুসুয়া দিদির লাশ শোয়ানো হলো কাঠের বিছানায়। আগুন দেয় দেয় ঠিক তখনই ডন সাহেব চিল্লিয়ে উঠল, বান আসছে। ব্যাস, দেখতে দেখতে শ্মশান ঘাট ভোঁ ভাঁ। শিলায়ের বান তো নয়, যেন সাক্ষাৎ যমদূত। জানের ভয়, বড় ভয়। মিথ্যে কথা বলবো না হুজুর, আমারও মনটা চেয়েছিল পালাতে, কিন্তু পালাতে গিয়ে পা দুখানা আটকে গেল। চোখ গিয়ে পড়ল কাঠের বিছানায় অনুসুয়া দিদির ওপর। কলজেটা কেমন মোচড় দিয়ে উঠল। ছোট্ট বয়স থেকে ওই অনুসুয়া দিদি আমারই কোলে পিঠে মানুষ। আজ এই নিশুতি শ্মশান ঘাটে ওকে একা ফেলে যাব? অমন সোনার দেহ পানের জলে ভেসে যাবে? না 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 না, তা হবে না। ওর বাপের নিমাক খেয়েছি যে। 3-20 উমার হলে কি হয়? শরীরে আমার তাকাত আছে হুজুর। এক ঝটকায় অনুসুয়া দিদির লাশ তুলে নিলাম কাঁধে, তুলে নিয়ে ছুট। ডাইনি শিলাইয়ের বান তখন পিছনে তাড়া করেছে। ছুট ছুট ছুট। চিমচিমে জ্যোৎস্নায় জঙ্গলের মধ্যে অনেকটা দূর এগিয়ে তবে হাঁপ ছাড়লেম। কিন্তু কি তাজ্জব, অনুসুয়া দিদির গাটা গরম গরম ঠেকছে কেন? মরা মানুষের গা কি গরম হয়? সাপে কাটা লাশ যেমন ছ্যাঁকছ্যাঁকে হয়, ঠিক তেমন তর। অথচ দাস ডাক্তার বলেছে অনুসুয়া দিদি খতম। কেমন সন্দেহ হলো। 7-5 ভেবে অনুসুয়া দিদিকে কাঁধে ফেলে আবার ছোট। একদম সেই পাহাড়ি বস্তিতে বুড়ো নেপালি হেকিমের ডেরায়। চাটাইয়ের ওপর অনুসুয়া দিদির লাশ রেখে নেপালি বুড়ো মিটমিটে আলোয় অনেকক্ষণ ধরে দেখলো, আর বেড়বেড় করে কি সব আওড়ালো। তারপর গাড় নেড়ে বললে হবে। সারা রাত ধরে বুড়ো অনুসুয়া দিদিকে কত কি জড়িবুটি খাওয়ালো, শোকালো, মাখালো। আমি ঠায় বসে রইলেম হুজুর। বুকের মধ্যে কি হয় ভাব। পরদিন বেলা যখন দুপুর, তখন ইয়াল্লাহ, অনুসুয়া দিদি ঘোলা ঘোলা চোখ মেলে তাকালো। একটু থামলো জাফর আলী, তারপরে বলল, এবার তুমি বলো অনুসুয়া দিদি। চলে গেল জাফর। মনোজ স্থির হয়ে শুনছে। অনুসুয়াকে প্রশ্ন করল, কি হয়েছিল তোমার? সেই নেপালি বুড়ো বলল আমাকে বিষ খাওয়ানো হয়েছিল। বিষটা পাহাড়ি সাপের বিষ জাতীয়। এই বিষের হৃদযন্ত্রের কাজ আস্তে আস্তে থেমে আসে, কিন্তু সেটা মৃত্যু নয়। 48 ঘন্টার মধ্যে বিষ কাটাতে পারলে হৃদযন্ত্রের কাজ আবার স্বাভাবিক হতে পারে। ভগবান বুদ্ধকে অনেক নমস্কার যে তিনি ঠিক সময়ে এই শিলাই নদীতে বান এনেছিলেন। সামান্য কিছু দেরি হলেই আমার দেহটার ছাই ঝাউবনির বাতাসে। তারপর কি হলো? আমার পুরো চেতনা ফিরে আসতে, চোখের দৃষ্টি পরিষ্কার হতে আরও 2 দিন গেল। তারপর নেপালি বুড়ো জাফরকে বলল, এইবার রোগীকে নিয়ে যেতে পারো। আশ্চর্য, এত কাণ্ড হয়ে গেল অথচ আমাকে একটা খবরও দিলে না, বাড়িতেও ফিরে এলে না। প্রথমে বাড়িতে ফিরে যেতেই মন চেয়েছিল,
পরে ভেবে দেখলাম মরবার পর এত শিগগির বাড়িতে না ফেরাই ভালো। কপার টাউন চমকে উঠবে। অনেক সন্দেহ, অনেক প্রশ্ন, অনেক কৌতূহলের মুখোমুখি দাঁড়াতে হবে তোমায়। সে একটা বিশ্রী ব্যাপার হবে। তার চেয়ে বরং আমার মরার কথাটা লোকের মনে থিতিয়ে আসুক, আমিও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠি, তখন ফেরা যাবে। তারপর তারপর কি হলো? তারপর ঝাউবনিতে থাকা আর সম্ভব হলো না। কখন কে জেনে ফেলবে কে জানে। তাছাড়া আরও চিকিৎসার দরকার। শরীর তখনও ভীষণ দুর্বল। মনে পড়ল অর্ধেন্দু কাকার কথা, বাবার অ্যাটর্নি বন্ধু। রাতের অন্ধকারে লুকিয়ে কলকাতায় চলে গেলাম জাফরকে সঙ্গে নিয়ে। অর্ধেন্দু কাকা যতটা আশ্চর্য হলেন, তার চেয়ে বেশি চিন্তিত হলেন আমার জন্যে। একটা ভালো নার্সিংহোমে আমাকে ভর্তি করিয়ে দিলেন। মাস দেড়েক সেখানে থাকার ফলে আমি অনেকটা সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠলাম। তখন আমার মন টানতে লাগলো ঘরের দিকে। হাজার হলো স্ত্রীলোকের মন তো মরে গিয়েও নিজের হাতে গড়া ঘর সংসার, এর ওপর মায়া মমতা যায় না। তাই যে ঝাউবনি একদিন চিরকালের মতো আমাকে বিদায় করে দিয়েছিল, আমি সেইখানে আবার ফিরে এলাম। অনুসুয়ার চোখে জল এসে গেল। স্বামীর মুখের দিকে তাকিয়ে বলল, কিন্তু কেন এমন হলো বলতে পারো? আমি তো কখনো কারোর সুখের অন্তরায় হইনি, কারোর ক্ষতি করিনি, তবে আমায় বাঁচতে দিতে কার এত অনিচ্ছা? পাইপের ধোঁয়ায় মনোজের মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছে না। কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে সে অনুসুয়াকে বুকের কাছে টেনে নিল, বলল, যা হবার হয়ে গেছে, তার জের টেনে আর লাভ কি অনুসুয়া? এই ব্যাপার নিয়ে পুলিশকে ঘাঁটাঘাঁটি করতে দিলেই শত্রু ধরা পড়বে, এমন কথা জোর করে বলা যায় না। মাঝখান থেকে সারা কপার টাউন কানাকানি করবে, আমাদের পারিবারিক সম্ভ্রম নষ্ট হবে। তবে তবে তুমি যদি চাও। না থাক, যা অজানা তা অজানাই থাক। স্বামীর বাহু বেষ্টন থেকে নিজেকে ছাড়িয়ে অনুসুয়া যাওয়ার জন্য এগোল। একটা কথা অনুসুয়া। বলো। অনুসুয়া ফিরে তাকালো। কাকে সন্দেহ হয় তোমার? জ্যান্ত অনুসুয়ার মুখে মরা হাসি দেখা দিল। নিষ্প্রাণ নির্জীব অদ্ভুত সে হাসি। একটু চুপ করে থেকে সে বলল, আমার ভাগ্যকে। তারপরে সে চলে গেল। অনুসুয়া রায়ের বেঁচে ওঠাকে তুমি কি বলতে চাও হীরা সিং? অলৌকিক ব্যাপার না বিজ্ঞানের মারপ্যাচ? কোনোটাই না। আমি বলি, মিসেস রায়ের মৃত্যুটাই একটা ধাপ্পা। অর্থাৎ? মিসেস রায়কে মারবার চেষ্টা হয়েছিল ঠিকই, কিন্তু বিষ মেশানো শ্যাম্পেন তিনি এত কম খেয়েছিলেন যে মরলেন না, চেতনা হারালেন মাত্র। আততায়ী তবু সুযোগ নিতে ছাড়ল না। তার হাতের লোক ধীরাজ ডাক্তারকে দিয়ে হার্ট ফেলিওর ঘোষণা করে রাতারাতি লাশ জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করল। কিন্তু আততায়ীর নিতান্ত দুর্ভাগ্য, শিরাই নদীর বাঁধ তার প্ল্যানটাই বানচাল করে দিল। মিসেস রায় ফিরে আসায় এটাই প্রমাণ হলো যে তিনি মারা গেছেন বলে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়নি, তাকে মারবার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল, তাই নয় কি? আমারও ধারণা তাই। যাই হোক, মরতে মরতে অনুসুয়া বেঁচে ওঠায় আমরাও বেঁচে গেলাম। খুনিকে খুঁজে বেড়ানোর আর দরকার কি? আমাদের ছুটি। না রাজীব, আমাদের কাজ আরও বাড়ল। কিরকম? আমার পুলিশি অভিজ্ঞতায় টাউনের বাতাসে ক্রাইমের গন্ধ আরও উগ্রভাবে পাচ্ছি। খুলে বলো। পাপ থেকেই পাপের জন্ম। একটা অপরাধ আরেকটা অপরাধকে টেনে আনে। খুনি হাল ছেড়ে বসে থাকবে ভেবো না। তোমাকে আরও সজাগ হতে হবে রাজীব, আরও সতর্ক। অনেক ভাবনার মেঘ এসে জড়ো হলো রাজীবের মুখে। হীরা সিং পুনরায় বলল, মিসেস রায় ফিরে আসার পর ডন রিভার্সের ভাবগতিক লক্ষ্য করেছ? নজর রেখেছি, তবে ভাবগতিক আগের মতোই, তফাৎ কিন্তু কিছু দেখিনি। কান্তা কালেক্টর হঠাৎ বেশি গম্ভীর হয়ে পড়েছে, কথাও কম বলে। আচ্ছা, অনুসুয়া রায়ের ফিরে আসাটা মনোজ রায় কিভাবে নিয়েছেন? একজন ভালো মানুষ পত্নী প্রেমিক স্বামীর পক্ষে যেভাবে নেওয়া উচিত। রায় সাহেব চাবা স্বভাবের মানুষ, বাইরে উচ্ছ্বাস দেখায় না। তবে অনুসুয়া মারা যাওয়ার পর তিনি সামাজিক মেলামেশা ছেড়েই দিয়েছিলেন। এখন সেটা আবার শুরু হয়েছে। ক্লাবেও তাকে আগের মতো দেখা যাচ্ছে। নিজের হাতঘড়ির দিকে তাকালো রাজীব। 9টা বাজে। উঠে পড়ে বলল, চলি হীরা সিং, ক্লাবে যাব।
বারে ঢুকে চারিদিকে চোখ বুলিয়ে নিল রাজীব। কোণের টেবিলে তাসের জুয়ার আসর জমেছে, কিন্তু সেরা জুয়ারই আজ নেই। তাহলে কি ডন রিভার্স আজ ক্লাবে আসেনি? খুবই অস্বাভাবিক ব্যাপার। রাজীব ভালো করেই জানে যে দিনান্তে একবার জুয়ার টেবিলে না বসলে ডনের ডিনার হজম হয় না। আর এও জানে যে ক্লাব হাউসের বার রুম ছাড়া অন্য ঘরের প্রতি তার কোনো টান নেই। তবে আজ গড়হাজির কেন? কোথায় গেল সে? কোথায় যেতে পারে? রাতের ছায়ায় গা ঢাকা দিয়ে কপার টাউন থেকে ভাগলো নাকি? না, সে উপায় তো নেই। হীরা সিং কড়া পাহারা রেখেছে। রাজীব এবার হলের মাঝামাঝি তাকালো। সাহানি নামক হংস দম্পতির সঙ্গে এক টেবিলে মনোজ বসেছে। মিস্টার সাহানি বলছেন, কপার টাউনের লোকেরা নাকি কানাঘুষো করছে, কিন্তু মিসেস রায়ের বেঁচে ওঠায় আমরা যে কি খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। দেখা যাচ্ছে আজকের এই ভেজালের যুগে মৃত্যুও ভেজাল। নিজের রসিকতায় সাহানি নিজেই হেসে উঠলেন। মিসেস সাহানি বললেন, থামো, অনুসূয়া ভাগ্যবতী, মনোজের ভালোবাসার টানেই সে বেঁচে উঠেছে। আমি মরলে কি আর বেঁচে উঠতাম? হংসের প্রতি হংসী নিদারুণ কটাক্ষ হানলেন। কি মুশকিল, তুমি যে এখনো বেঁচে আছো আমার ভালোবাসার টান কেমন করে প্রমাণ করবো ডিয়ার? মনোজের ঠোঁটে সেই পেটেন্ট হাসিটি দেখা দিল। হুইস্কির পাত্রটা তুলে ধরে বললে, অনুসুয়ার দীর্ঘ জীবন। তাদের টেবিলের পাশ কাটিয়ে রাজীব এগিয়ে যাচ্ছিল। মনোজ দেখতে পেয়ে ডাকল, এই যে রাজীব। বলুন স্যার। থেমে গেল রাজীব। অনুসুয়ার বেঁচে ওঠা নিয়ে কপার টাউন নাকি কানাঘুষো করছে, তাই নাকি? সাহানির দিকে একবার তাকিয়ে মনোজ রাজীবকে বলল, যারা কানাকানি করছে তাদের জানিয়ে দিও আমার পারিবারিক ব্যাপার নিয়ে অপরের মাথা ঘামানো আমি পছন্দ করি না। সুযোগ পেলে জানিয়ে দেব। হ্যাঁ, আরেকটা খবর জানিয়ে দিও, অনুসুয়া ফিরে আসায় এবার পুজোর সময় কপার টাউনের ওয়ার্কার্স আর অফিসারদের 3 মাসের মাইনে বাড়তি বোনাস হিসেবে দেওয়া হবে। গদগদ গলায় চিফ অ্যাকাউন্টেন্ট সাহানি বললেন, খুবই আনন্দের কথা। ওটা অবশ্য দেওয়া হবে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে। আপনার নিজের অ্যাকাউন্ট থেকে কেন? অনুসুয়াকে ফিরে পেয়ে আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী লোক। আমি চাই সকলেই আমার সুখের ভাগ নিক। ঈষৎ মাথা নইয়ে রাজীব সেখান থেকে সরে গেল। একটা প্রশ্ন মাথায় ঘুরতে লাগলো। 3 মাসের মাইনে এক্সট্রা বোনাস, টাকার অঙ্কটা কম হবে না, আর সেটা যাবে মনোজ রায় নিজের পকেট থেকে। হঠাৎ রায় সাহেব এতটা দিলদরিয়া হয়ে পড়লেন কেন? স্ত্রীকে ফিরে পেয়ে সত্যি কি তিনি সবাইকে তার সুখের ভাগ দিতে চান? না অনুসুয়ার হঠাৎ মরা আর হঠাৎ বাঁচা নিয়ে টাউনের আবহাওয়ায় যে সন্দেহের কানাকানি ছড়িয়ে পড়ছে, বকশিস দিয়ে সেটা বন্ধ করতে চান? যদি তাই হয়, মনোজ রায়ের মতো পদস্থ ব্যক্তির পক্ষে সেটাই তো স্বাভাবিক। কে চায় ঘরের কথা নিয়ে বাইরে আলোচনা হোক? তবু একটা কিন্তু থেকে যায়। সে কিন্তুটা যে কি রাজীব তা স্পষ্ট বুঝতে পারছে না। অনুসুয়ার সঙ্গে দেখা হলে হয়তো বুঝতে পারা যাবে। ভাবতে ভাবতে বার কাউন্টারে গিয়ে দাঁড়ালো রাজীব। হ্যালো বস, কি দেবো? বার ম্যানেজার জিজ্ঞেস করলো, জিন অ্যান্ড লাইম। আর তোমার সবচেয়ে রেগুলার খদ্দের ডন রিভার্সের খবর কি? আরে ধুর, ওর কথা আর বলো না। অনেক টাকা বাকি ফেলেছে জন, ধারের ড্রিঙ্কস দেওয়া তাই বন্ধ করে দিয়েছি। তাই বুঝি? আজকাল আর আসে না? না, কদিন তো আসেনি। আজ হঠাৎ একটু আগে এসেছিল, কান্তা কালেলকারের খোঁজ করে আবার তো চলে গেল। জিন লাইমের দাম মিটিয়ে রাজীব আর দাঁড়ালো না। কান্তার খোঁজ করছে ডন। তাহলে আগে কান্তা কোথায় দেখা যাক। বলরুমে গিয়ে রাজীব উঁকি দিল। ভালো নাচিয়ে বলে কান্তার নাম আছে, নাচের পার্টনার হিসেবে তার চাহিদাও আছে, তাই নাচের মজলিসে রোজই তাকে দেখা যায়। কিন্তু ডান্স ফ্লোরে আজ সে নেই। ডনের মতো কান্তাও আজ ক্লাবে গড়হাজির। সবার অগোচরে কোথাও না কোথাও দুজনের দেখা হয়েছে নিশ্চয়ই, কিন্তু কে জানে কোথায়। হতাশ হয়ে বারান্দায় বেরিয়ে এলো রাজীব। বৃথাই আজ ক্লাবে আসা, কোনো নতুন সূত্র সংগ্রহ করা গেল না।
স্লথ পায়ে অন্যমনস্কের মতো হাঁটতে লাগলো রাজীব, কিন্তু বারান্দার বাঁকের মুখে এসে দাঁড়িয়ে পড়ল। হ্যাঁ, তার অনুমানে ভুল হয়নি। সবার অগোচরেই দুজনের দেখা হয়েছে, কিন্তু এত কাছে রাজীব আশা করেনি। বারান্দাটা বাঁক নিয়ে যেখানে শেষ হয়েছে সেখানে ক্লাবের পুরনো ভাঙা কিছু আসবাব জড়ো করা। এদিকটা একেবারেই নির্জন, অল্প পাওয়ারের একটা আলো জ্বলছে। রাজীব দেখল জড়ো করা আসবাবের পাশে দাঁড়িয়ে কথা বলছে ডন আর কান্তা। পা টিপে টিপে ভাঙা আসবাবের আড়ালে গিয়ে দাঁড়ালো সে। উত্তেজিত গলায় ডন বলছিল, টাকা, টাকা চাই আমার, টাকা। চুক্তি অনুসারে তোমার পাওনা তো মিটিয়ে দেওয়া হয়েছে, আবার কি হিসেব চাও? হিসেব টিসেব বুঝি না, অনেক দেনা হয়েছে আমার, তাই টাকা দরকার। তোমার পাওনা ছাড়া আরো 2 দফা টাকা তোমাকে পাইয়ে দিয়েছি, আর পারবো না। এবার তুমি নিজে গিয়ে চাও। নিজেই চেয়েছিলাম, কিন্তু তোমার লোক দিতে রাজি হচ্ছে না সালা। রাজি হচ্ছে না তো আমি কি করব? ভালো চাও তো রাজি করাও তাকে। কে ভেবেছিল ডাইনিটা মরেও বেঁচে উঠবে? আমাদের ব্যাড লাক, অগাধ টাকা হাতে এসেও এলো না। কান্তাকে কথা শেষ করতে না দিয়েই ডন বলে উঠল, আমার কাজ আমি করেছি, ও জিনিস এই ডন রিভার্স ছাড়া কেউ জোগাড় করতে পারতো না। তোমাদের কাজ হাসিল হয়নি বলে আমি দায়ী নই, টাকা আমার চাই। অল্প আলোতেও বুঝতে পারা গেল কান্তার ঝকঝকে চোখ দুটো আরও ঝকঝকে হয়ে উঠেছে। তবু নরম গলায় বলল, তুমি কি আমাদের ব্ল্যাকমেল করতে চাও ডন? সোজা রাস্তায় টাকা আদায় না হলে তাই করতে হবে। পুলিশের কাছে তোমার লোককে ফাঁসিয়ে দিতে 1 মিনিটও লাগবে না কিন্তু আমার। সাপের মতো হিস হিস করে উঠল। তাহলে কি তুমিও বাঁচবে? হো হো করে হেসে উঠল ডন। সঙ্গে সঙ্গে তার মুখে হাত চাপা দিয়ে কান্তা বলল, চুপ। মুখ থেকে হাতখানা সরিয়ে ডন বলল, আমার ভাবনা তোমায় ভাবতে হয় না সুন্দরী। হংকং, সাংহাই ফেরত ডন পুলিশের পরোয়া করে না। তোমার ডার্লিংকে কি করে বাঁচাবে সেটা তুমি ভাবো। বেশি কিছু বলতে চাই না। ডন চলে যাচ্ছিল। অদ্ভুত রকম ঠান্ডা গলায় কান্তা বলল, শোনো ডন, কত টাকা চাই তোমার? আপাতত 5,000 কাল সন্ধ্যাবেলা পাবে। এই তো ভালো মেয়ের মতো কথা। কোথায় দেখা পাবো তোমার? এখানে? হ্যাঁ, না না, ক্লাবে নয়, নিরিবিলি জায়গায়, ধরো সেলাইয়ের ধারে। ওকে, গুড নাইট কান্তা, গুড নাইট। ডন চলে গেল শীষ দিতে দিতে। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে কান্তাও এগিয়ে গেল। বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে রাজীব তার পিছু নিল। বলরুমে গিয়ে ঢুকল কান্তা, রাজীব, সাহানি দম্পতি আর মনোজ তখন বার ছেড়ে সেখানে এসে জুটেছে। ওয়ালাজের তালে তালে শুরু হয়েছে নাচ জোড়ায় জোড়ায়। কান্তাকে দেখে মনোজ এগিয়ে এলো, বলল, এসো 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 কান্তা, আমি নাচের পার্টনার খুঁজছি। মুখে মৃদু হাসি এনে সৌজন্যের সঙ্গে কান্তা বলল, আমার সৌভাগ্য। দুজনে ডান্স ফ্লোরে চলে গেল। নাচতে নাচতে সে চেষ্টা করতে লাগলো মনোজ আর কান্তার কাছে কাছে থাকতে, কিন্তু যতবারই ওদের কাছাকাছি আসে ততই ওরা সরে সরে যায়। খানিক পরে রাজীব দেখল মনোজ কান্তা নাচতে নাচতে বলরুম থেকে বারান্দায় বেরিয়ে যাচ্ছে। নাচের শেষে মনোজ একা ফিরে এলো, বলল, কান্তার শরীরটা হঠাৎ খারাপ লাগছে তাই চলে গেল। কোয়ার্টার্সে ফিরে অনেক রাত অবধি রাজীবের ঘুম এলো না। সিগারেটের পর সিগারেট পুরল, ভর্তি হয়ে গেল অ্যাশপট, তবু রহস্যের জট খুলল না। তার সমস্ত হিসেব গোলমাল হয়ে গেছে, আজ ভুল হয়ে গেছে অঙ্কে। ডন আর কান্তার সম্পর্ক নিয়ে এতদিন সে যা ভেবেছিল, আজ ক্লাবে গিয়ে বোঝা গেল যে তার সবটাই মিথ্যে। কান্তাকে ডন শাসিয়েছে, টাকা না পেলে তোমার লোককে পুলিশের কাছে ফাঁসিয়ে দিতে আমার 1 মিনিটও লাগবে না।
এই কথা থেকে স্পষ্টই কি প্রমাণ হয়ে যায় না যে ডন রিভার্স আর যাই হোক কান্তার প্রণয়ী নয়? প্রণয়ী হলে সে কান্তাকে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের তো চেষ্টা করতো না। আর কান্তার সঙ্গে তার প্রণয় সম্পর্ক যখন নেই, তখন খুনির দলে একজন হলেও খুনি সে নয়। ডন বারবার কান্তাকে বলেছে তোমার লোক, বলেছে আমার ভাবনা তোমায় ভাবতে হবে না, তোমার ডার্লিংকে কি করে বাঁচাবে তাই ভাবো। সুতরাং আরও একবার পরিষ্কার হয়ে গেল যে কান্তার প্রেমিকই অনুসুয়া রায়ের খুনি। সে ধীরাজ ডাক্তার নয়, ডন রিভাসও নয়, কোনো তৃতীয় ব্যক্তি। কিন্তু কে সে? অনুসুয়া বেঁচে ওঠায় কার স্বার্থে ঘা লাগলো? অগাধ টাকা কার হাতে এসেও এলো না? কে সেই নেপথ্য নায়ক তৃতীয় ব্যক্তি? হঠাৎ বিছানায় উঠে বসল রাজীব। মাথার গোড়ায় টেলিফোন। রিসিভার তুলে ডায়াল করল হীরা সিংকে। হ্যালো, আমি রাজীব বলছি। যত তাড়াতাড়ি পারো কলকাতায় অর্ধেন্দুবাবুর সঙ্গে দেখা করতে হবে তোমায়। প্রবীণ অ্যাটর্নি অর্ধেন্দু রায়চৌধুরী, অনুসুয়ার বাবার পুরনো বন্ধু। কেন? মনে হচ্ছে রহস্যের ধোঁয়া কেটে গিয়ে এবার একটা স্পষ্ট ক্লু দেখতে পাবো। কাল সব বলবো, এখন বড় ঘুম পাচ্ছে। রিসিভার রেখে আলো নিভিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ল রাজীব। ধলাই পাহাড়ের কোলে পাইনের জঙ্গল, ওপাশ দিয়ে পাহাড়ের পা ছুঁয়ে বয়ে চলেছে শিলাই। আকাশে সূর্যাস্ত হচ্ছে। পাইনের ঠান্ডা ছায়ায় ঝরা পাতার পুরো গদির উপরে বসে রয়েছে রাজীব আর অনুসুয়া। আকাশের দিকে শূন্য দৃষ্টি মেলে চুপ করে বসে আছে অনুসুয়া, নিজের ভেতরে নিজে ডুবে আছে যেন। রাজীব তার দিকে তাকিয়ে থেকে বলল, টাউনে ফিরে আসার পর তুমি কেমন যেন বদলে গেছো অনুসুয়া। টাউনে ফিরে আসার পর নয়, বলো মরে যাবার পর বদলে গেছি। আমার জীবনটাই যে বদলে গেছে রাজীব। কিন্তু আমি দেখছি তুমি ছাড়া তোমার জীবনের কিছুই বদলায়নি। তোমার বাড়ি, তোমার ঐশ্বর্য, তোমার প্রতিদিনের সংসার যাত্রা, তোমার স্বামীর যত্ন, ভালোবাসা আগেও যা ছিল এখনো তাই। বদলে গেছো কেবল তুমি। কি করে বুঝলে? কই আর কেউ তো কথা বলে না। তোমাকে আমার মতো আর কেউ বোধহয় জানে না, তাই তফাৎটা কেউ টের পায়নি। একটা প্রশ্ন করবো অনুসুয়া, আচ্ছা নিজেকে তুমি এমন করে গুটিয়ে নিয়েছো কেন? সেই 21শে জুলাইয়ের রাতটাকে তুমি কি এখনো ভুলতে পারোনি? আচ্ছা তোমার কি মনে হয় সেই ভয়ের ছায়া রয়েছে? কয়েক মুহূর্ত অনুসুয়া জবাব দিল না। তারপরে আস্তে আস্তে বলল, তুমি ঠিকই ধরেছ রাজীব। একটা অজানা ভয় এখনো আমাকে ভয় দেখায়। আমার কেবলই মনে হয় কি যেন একটা বিপদ আমার পায়ে পায়ে ঘুরছে। কেন এমন মনে হয় অনুসুয়া? কেন জানো? মরবার আগে আমি জীবনের সুন্দর দিকটাই শুধু দেখেছিলাম। এখান থেকে আমরা যেমন চাঁদের উজ্জ্বল পিঠটাই দেখি, কিন্তু বেঁচে ওঠার পর জীবনের যে চেহারাটা দেখতে পেলাম তা বড্ড কুৎসিত। চাঁদের অপর পিঠের মতো অন্ধকার। এখানে মানুষই মানুষকে বীজ দেয় আর মানুষই মানুষের শত্রু। রাজীবের মুখখানা গম্ভীর হয়ে এলো। জীবনের খারাপ দিকটাও জেনে রাখা ভালো। খারাপ অভিজ্ঞতা মানুষকে সাবধান হতে শেখায়। কিন্তু সাবধান হতে শেখা মানেই তো মানুষকে অবিশ্বাস করতে শেখা। তাহলে সংসারে স্নেহ, মায়া, ভালোবাসা সবই কি নকল? তাহলে কি বুঝবো? হ্যাঁ, কি বুঝবো? কেউ আমার আপন নয়, কেউ আমাকে চায় না। পুরনো আইভরির মতো অনুসুয়ার মুখের রং ফ্যাকাশে দেখাচ্ছে, ঠোঁট দুখানা কাঁপছে থরথর করে। মমতায় ভরে উঠল রাজীবের বুক। সেই অনুসুয়া, মুর্শিদাবাদে তার কৈশোর সঙ্গিনী, তার প্রথম যৌবনের মনোনীতা। অনুসুয়ার একখানা হাত নিজের মুঠির মধ্যে নিয়ে অত্যন্ত সহজভাবে সে বলল, না অনুসুয়া, সংসারে অন্তত একজন আছে যে তোমাকে চায়, আর কিছুই সে চায় না, শুধু চায় তুমি থাকো। কেননা তুমি থাকলেই তার থাকার আনন্দ, তুমি না থাকলে তার সবটাই ফাঁকা। রাজীবের মুখের দিকে চেয়ে অনুসুয়ার দুই চোখ স্নিগ্ধ হয়ে এলো। আমি জানি রাজীব, তোমার চেয়ে বড় বন্ধু আমার আর কেউ নেই, তাই তোমার কাছে যা বলি আমি সবার কাছে তা বলতে পারি না। তোমার এই ভয়ের কথা রায় সাহেবকে বলেছো? বলেছি। নীল বলল সেই 21শে জুলাইয়ের ভয়টা আমার মনের বাতিক হয়ে দাঁড়িয়েছে, ওটাকে আমল দিতে নেই। ঠিকই বলেন। আচ্ছা, মনোজ রায়কে তুমি তো পছন্দ করে বিয়ে করেছিলে? না,
পছন্দ করেছিলেন আমার বাবা। জানাশোনা হলো কি করে? পূর্ব বাংলার এক জমিদার ফ্যামিলির ছেলেও। বাংলা ভাগ হবার পর কলকাতায় আসে। ছাত্র হিসেবে ভীষণ ব্রিলিয়েন্ট, জিওলজিতে অনার্স। বাবার কাছে এসেছিল জীবনে প্রতিষ্ঠা লাভের চেষ্টায়। বাবা তখন কপার টাউনের ম্যানেজিং ডাইরেক্টর। নীলকে নিজের বিয়ে করে নিলেন। কয়েক বছরের মধ্যে ও ডিরেক্টর হয়ে গেল। বাবা তখন ওর সঙ্গে আমায় বিয়ে দিলেন। একটা কথা খোলাখুলি জিজ্ঞেস করতে চাই অনুসয়া, বিয়ে করে তুমি সুখী হয়েছো তো? হয়েছিলাম বইকি। মনোজ রূপে গুণে অসাধারণ। এমন স্বামী পেলে কোন মেয়ে সুখী না হয়? শুধু স্বামী, ভাগ্য নয়। বাবা মারা যাওয়ার আগে 17 লাখ টাকা আমার নামে রেখে গেলেন। তবু তোমার কথাটাই মনে পড়তো বড্ড। বড় বেশি সুখ ভালো নয়। মাঝে মাঝে মনে হয় যেন যদি গরিবের মেয়ে হতাম, সাধারণ স্বামী নিয়ে সাধারণ জীবন কাটিয়ে হয়তো সত্যিকারের সুখ পেতাম। আমার ভাগ্যকে কেউ হিংসে করতো না, কেউ না। কে তোমায় হিংসে করে বলে মনে হয়? 1 সেকেন্ড চুপ করে থেকে অনুসয়া বলল, কান্তা কালেলকার। রাজীব স্তব্ধ হয়ে গেছে। শিলাইয়ের ওপারে আকাশের পৃষ্ঠায় লাল পেন্সিলের রেখাগুলোকে যেন রাবার দিয়ে ঘষে মুছে দিচ্ছে। রাজীব উঠে পড়ে বলল, চলো ফেরা যাক। পাইন জঙ্গলের রাস্তায় মোটর রেখে ড্রাইভার অপেক্ষা করছিল। গাড়ির কাছে এসে রাজীব বলল, তুমি যাও, আমার ফিরতে দেরি হবে। গাড়িতে উঠে বসল অনুসয়া। তার দিকে একটু ঝুঁকে রাজীব পুনরায় বলল, এই কথাটা মনে রেখো যে তোমার বিপদে আপদে একটা মানুষ সবসময় জেগে আছে। যখনই দরকার পড়বে আমাকে ডেকে পাঠিও। স্নিগ্ধ হেসে অনুসয়া ঘাড় নাড়ল। গাড়ি চলে গেল। রাজীব উল্টো দিকে পা চালালে। তার চোখ দুটো শিলাইয়ের দিকে। কান্তা বলেছিল ডন রিভাসকে কাল সন্ধ্যাবেলা টাকা পাবে, ক্লাবে নয়, শিলাইয়ের ধারে। সন্ধ্যা নেমেছে, ওদেরও আসার সময় হয়েছে। আশেপাশে সতর্ক চোখ রেখে রাজীব শিলাইয়ের ধার দিয়ে এগোতে লাগল। তার মাথার মধ্যে একটাই নাম ঘুরছে, কান্তা। 5,000 টাকা দিয়ে ব্ল্যাকমেলার ডনের মুখ বন্ধ করতে আসছে কান্তা। হীরা সিংকে দিয়ে তাকে অনায়াসেই অ্যারেস্ট করানো যেত, কিন্তু না, অন্য রাস্তা ধরাই বুদ্ধিমানের কাজ। ব্ল্যাকমেলারের নীতির বালাই থাকে না। তবে যে মুখ টাকা দিয়ে বন্ধ হয়, সে মুখ আবার টাকা দিয়েই খোলা যায়। তাহলে কি রহস্যের চাবিকাঠি রাজীবের হাতে চলে আসবে না? পুলিশকে না বলুক, রাজীবকে ডন নিশ্চয়ই বলে দেবে খুনিকে। কান্তা চলে গেলে আজই ডনের সঙ্গে লুকিয়ে দেখা করতে হবে। ভাবতে ভাবতে রাজীব শিলাইয়ের তীরে একটা বড় পাথরখণ্ডের কাছে পৌঁছতেই থমকে দাঁড়িয়ে পড়ল। পাথরটার পাশে কে একজন চিত হয়ে শুয়ে পড়ে আছে। এমন বেয়ারা সময়ে এখানে কে? ঝুপসি অন্ধকারে তো চেনা যায় না। পকেট থেকে টর্চ বার করে জ্বালতেই রাজীব দারুণ চমকে উঠল। নির্জন নদীর ধারে শুয়ে রয়েছে ডন রিভাস। হাতের শিথিল আঙুলের ফাঁকে একটা কর্ক টিপড সিগারেট। দেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তবু রাজীবের বুঝতে দেরি হলো না যে ডনও ধীরাজ ডাক্তারের কাছে মানে স্বর্গ লাভ করেছে। আমি তো বলেছিলাম, টাউনের বাতাসে ক্রাইমের গন্ধ আরও উগ্রভাবে পাওয়া যাচ্ছে। দেখলে তো? ব্ল্যাকমেল করার পরিণাম একই দেখছি। ধীরাজ ডাক্তারও একই কারণে মরেছে, কিন্তু হংকং সাংহাই ফেরত দুর্দান্ত বেপরোয়া ডন রিভার্স যে একটা মেয়ের হাতে মরবে ভাবতে পারিনি। না, কান্তা কালেক্টরের হাতে ডন খুন হয়নি। তবে মরল কিসে? বিষে? বিষে। বিষে? নদীর ধারে বিষ এলো কোত্থেকে? সিগারেটে ছিল। মাস টেস্ট করে ডনের হাতের সিগারেটে আর্সেনিয়াম অক্সাইড পাওয়া গেছে। স্তম্ভিত হয়ে গেল রাজীব। তুমি কেমিস্ট্রির ভালো ছাত্র ছিলে, তুমি নিশ্চয় জানো কি মারাত্মক বিষ ওটা। জানি। একটা সুস্থ সবল মানুষকে মারবার জন্য আর্সেনিয়াম অক্সাইডের 0.1 গ্রামই যথেষ্ট। তাহলে বোঝাই যাচ্ছে টাকা দেবার ছল করে কেউ এসে
ডনকে ওই বিষাক্ত সিগারেট অফার করেছিল, আর সেই সিগারেটকে ডনের ব্ল্যাকমেল করার স্বাদ জন্মের মতো মিটে গেছে, তাই না? ঠিক তাই। কিন্তু এই সিগারেট কান্তাও তো অফার করতে পারে। কান্তা কালেক্কার কি স্মোক করে? না, কখনো দেখিনি। তাহলে যে সিগারেট খায় না সে হঠাৎ সিগারেট বার করে আমায় অফার করলে আমি কি করব? আমার সন্দেহ হবে, আমি সিগারেট নেব না। সুতরাং পাছে ডনের সন্দেহ হয় এই ভেবে কান্তা নিশ্চয়ই তাকে সিগারেট অফার করতে শিলাইয়ের ধারে যায়নি। আমার ধারণা খুনি নায়ক কান্তার বদলে অন্য লোককে পাঠিয়েছিল। না হীরা সিং, দলের দুটো লোক বিশ্বাসভঙ্গ করার পর সে আর কাউকে ব্ল্যাকমেল করার সুযোগ দেবে বলে মনে হয় না। আমার বিশ্বাস কোনো লোককে না পাঠিয়ে সে নিজেই গিয়েছিল চিরকালের মতো ডনের মুখ বন্ধ করে দিতে। ধীরাজ ডাক্তারের মোটরের টাই রড সে নিজেই খুলে রেখেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই চতুর নায়ক যে সবার চোখে ফাঁকি দিয়ে আজও কপার টাউনে অবাধে? জুতোর আওয়াজে রাজীব আর হীরা সিং থানা ঘরের দরজার দিকে তাকালো। একজন কনস্টেবলের সঙ্গে স্বয়ং মনোজ আসছে। অবাক হয়ে উভয়েই উঠে দাঁড়ালো। হীরা সিং বলল, মিস্টার রায়, আপনি থানায়? না এসে আর উপায় কি ইন্সপেক্টর? কপার টাউনে একটার পর একটা যা ঘটছে তা দেখে শুনে আর স্থির থাকা সম্ভব নয়। এই টাউন, আমার শ্বশুরের হাতে গড়া এই টাউনের বড় শান্তির জায়গা ছিল। আজ একটা প্যানিক টাউন, আতঙ্ক নগরী হয়ে দাঁড়িয়েছে। ডন খুন হওয়ার পর লোকে আর এখানে থাকতে চাইছে না, তাই বাধ্য হয়েই আপনার কাছে আসতে হলো। পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে মিস্টার রায়। মনোজের মুখে সেই পেটেন্ট হাসিটা দেখা গেল। লোকে যেটাকে শ্লেষ বলে ভুল করে। ঠোঁটের ডান দিকের প্রান্ত ঈষৎ উঁচু করে বলল, মানলাম পুলিশ চেষ্টা করছে, কিন্তু আজ অবধি চেষ্টার ফলটা কি দাঁড়ালো? না না ইন্সপেক্টর, টাউন থেকে এসব ক্রাইম বন্ধ করতেই হবে, খুঁজে বার করতেই হবে অপরাধীকে। প্লিজ প্লিজ ইন্সপেক্টর, আপনারা আরও তৎপর হন। পুলিশের যোগ্যতায় আমাকে বিশ্বাস করতে দিন। দরজা অবধি ফিরে গিয়ে মনোজ ঘুরে দাঁড়ালো। তার মুখের সেই পেটেন্ট হাসিটুকু অন্তর্হিত হয়েছে। সুগম্ভীর স্বরে বলল, দিন তিনেকের জন্য আমাকে দিল্লি যেতে হচ্ছে। আমার হয়ে তুমি পুলিশকে সাহায্য করো রাজীব। তাই হবে স্যার। যত শিগগির পারেন খুনিকে ধরে নিন ইন্সপেক্টর। কপার টাউনের শান্তি ফিরিয়ে আনুন। এর জন্য মোটা রিওয়ার্ড দিতেও আমি প্রস্তুত। কে জানে, দেরি হলে হয়তো আরও কিছু ঘটে যাবে। মনোজের দীর্ঘ দেহ দরজা দিয়ে অদৃশ্য হয়ে গেল। নিঃশব্দে বসে রইল রাজীব। মনোজ রায়কে এতখানা বিচলিত আগে সে কখনো দেখেনি। তার কানে বাজতে লাগলো, দেরি হলে হয়তো আরও কিছু ঘটে যেতে পারে। কিছুক্ষণ চুপচাপ থেকে হীরা সিং জিজ্ঞেস করল, আচ্ছা, টাউনে ক্রেভেন সিগারেট কে খায় রাজীব? একমাত্র আমি। আমার ফ্যারেঞ্জাইটিস আছে, ওই ব্র্যান্ডের সিগারেট খেলে কাশি হয়। তুমি ছাড়া এখানে আর কেউ খায় না? না, এর কারণ ওটা বিলিতি বলে খুব কমই আমদানি হয়, দামও বেশি। কিন্তু কেন বলো তো? রাজীবের মুখের ওপর স্থির দৃষ্টি রেখে হীরা সিং জবাব দিল, জনের আঙুলের ফাঁকে যে সিগারেট পাওয়া গেছে সেটা ক্রেভেনে। রাজীবের মুখ দিয়ে কথা সরল না। উনি কেমন ধোঁকা দিয়েছে দেখেছো? আমার বদলে অন্য পুলিশ অফিসার থাকলে আজ তোমার বাঁচার রাস্তা থাকতো না। আমি ক্রমশই হতাশ হয়ে পড়ছি রাজীব। এমন অসাধারণ বুদ্ধিমান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে পাল্লা দেওয়া মুশকিল। মুখ নিচু করে নিজের চিন্তায় ডুবেছিল রাজীব। হঠাৎ মুখ তুলে বলল, বুদ্ধিমানেরাই কিন্তু মারাত্মক ভুল করে বসে। আজ চলি হীরা সিং। থানা থেকে বেরিয়ে রাজীবের মনে পড়ল তার সিগারেট ফুরিয়েছে। বিচিত্রা স্টোরসের সামনে এসে তার মরিচখানা থেমে গেল। টাউনের সবচেয়ে বড় দোকান, একমাত্র এরাই বিলিতি সিগারেট রাখে। গাড়ি থেকে নেমে গেল রাজীব। মিনিট কয়েক বাদে সিগারেট কিনে যখন ফিরে এলো, রাজীবের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। গাড়িতে স্টার্ট দিয়ে নিজের মনে সে আরেকবার বলল, বুদ্ধিমানেরাই মারাত্মক ভুল করে। অনুসুয়া টেলিফোন করেছে। তুমি বলেছিলে দরকার হলে তোমাকে ডাকতে। আজ সন্ধেবেলায় আসতে পারবে? বড় দরকার। অফিস থেকে বেরিয়ে রাজীব সোজা চলে গেল আইভি লজে। বারান্দায় বেতের চেয়ার পেতে অনুসুয়া অপেক্ষা করছিল। রাজীব বলল, কি খবর, ডেকেছো কেন? বসো, বলছি।
নীল বিজনেসের ব্যাপারে দিল্লি চলে গেছে, জানো বোধহয়। জানি, সবাইকে বলেই গেছেন। একা একা আমি থাকতে পারছি না। তাহলে মাথুরপাড়া গিয়ে শুনেই এসো। ব্রজের রাধার বিরহ কথা শুনলে কপার টাউনের রাধার বিরহ যন্ত্রণা একটু হালকা হতে পারে। রাজীবের পরিহাসে অনুসুয়ার মুখে কিন্তু হাসি এলো না। ঠাট্টা করো না রাজীব, বিরহ টিরহ নয়। কাল রাতে একটা কাণ্ড হয়েছে। কি হয়েছে শুনি? আজকাল ঘুমটা আমার আগের মতো গাঢ় হয় না, অল্পেই ভেঙে যায়। রাত তখন কত জানি না, কি একটা মৃদু শব্দে আমি জেগে উঠলাম। মনে হলো ঘরের বন্ধ দরজাটা কেউ ঠেলছে। আর একটু পরেই হঠাৎ চোখে পড়ল জানালার শার্সিতে একটা কালো ছায়া, মানুষের। ধর্মর করে উঠে বসে বেড ল্যাম্পটা জ্বালাতেই ছায়াটা সরে গেল। বাকি রাতটুকু আর ঘুমোতে পারলাম না। রাজীব গভীর ভাবনায় তলিয়ে গেল। তার মসৃণ কপালে ভাঁজ পড়েছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে অনুসুয়া বলল, কাল রাত থেকে আমাকে ভয়টা ভীষণ পেয়ে বসেছে। আজ রাতেও যদি সেই ছায়াটা আসে। ভালোই তো, এলে চেনা পরিচয় হয়ে যাবে। ভয় পেও না, আজ রাতে আমি এখানে থাকবো ভাবছি। রাতে খাওয়া দাওয়ার পরে রাজীব ঘড়ি দেখল 11:15। বলল, এবার শুতে যাও অনুসুয়া। হ্যাঁ, ভালো কথা, তুমি কি বরাবর দরজা বন্ধ করেছো? না, নীল বাড়িতে থাকলে ভেজিয়ে রাখি, না থাকলে বন্ধ করে দিই। আজও দরজা ভেজিয়ে এসো, কোনো ভয় নেই, আমি পাহারায় থাকবো। গুড নাইট। গুড নাইট রাজীব। অনুসুয়া শুতে চলে গেল। শীষ দিতে দিতে রাজীব গেল লাইব্রেরি ঘরে। টেলিফোন সেখানেই থাকে। ডায়াল করে রিসিভার কানে তুলে বলল, আমি রাজীব বসু বলছি। আমার অঙ্কের উত্তর মিলে গেছে হীরা সিং। হ্যাঁ, আশা করছি আজ রাতেই কপার টাউনের নেপথ্য নায়কের সঙ্গে আমার 4 চোখের মিলন ঘটবে এবং কাল সকালের মধ্যেই তাকে তোমার হেফাজতে তুলে দিতে পারবো। তৈরি থেকো। লাইব্রেরি থেকে বেরিয়ে গেল রাজীব একতলায় বাবুর্চিখানায়। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে জাফর আলী ডিশ ধুয়ে রাখছিল। রাজীব জিজ্ঞেস করল, এ বাড়িতে সদর দরজা ছাড়া আর কোনো ঢোকার রাস্তা আছে নাকি জাফর? আছে কর্তা, গ্যারাজ ঘর দে বাড়িতে ঢোকা যায়। আজ এক তাজ্জব কারবার হয়েছে কর্তা। ভোরে উঠে দেখি গ্যারাজ ঘরের তালা খোলা। তাই নাকি? হ্যাঁ কর্তা, কাল রাতে জানলায় নাকি চোর উঁকি দিয়েছিল। ছোট্ট নয়, ও চোখের ভুল। গ্যারাজের চাবি কার কাছে থাকে? আমারই কাছে। আজ ভাবতেছি তালা পাল্টে দেব। না না, তার দরকার নেই, কাল হয়তো ঠিক মতো তালা বন্ধ করা হয়নি। আজ দেখে শুনে বন্ধ করে দিও। আচ্ছা কর্তা। রাজীব দোতলার বারান্দায় চলে এলো। বাগানের একটা দীর্ঘ ঝাউ বারান্দার একধারে ছায়া ফেলেছে। অন্ধকারে এখানটায় আরো ঘন। অনুসুয়ার ঘরের দরজা এখান থেকে সোজা দেখা যায়। রাজীব সিগারেট ধরিয়ে বেতের চেয়ার টেনে বসল অন্ধকারে। শরৎকালের মাঝামাঝি। বাইরেটা জ্যোৎস্না আর কুয়াশায় মাখামাখি। সমস্ত ইন্দ্রিয় সজাগ করে বসে রইল রাজীব, হরিণের মতো সতর্ক হয়ে। সে আসছে। অন্ধকার রহস্য নাটকের সেই নেপথ্য নায়ক, অনুসুয়া রায়ের জীবনের অদৃশ্য রাহু, কপার টাউনের অজানা আতঙ্ক। কাল সে বিফল হয়ে ফিরে গেছে। রাজীবের হিসেব যদি নির্ভুল হয়, আজ সে আবার আসবেই। ঘুমিয়ে পড়েছে শহরের মানুষ, ঘুমিয়ে পড়েছে রাতচরা পশু পাখি। নিজের হৃদযন্ত্রের ধুকধুক আওয়াজ শুনতে শুনতে জেগে আছে শুধু রাজীব, চোখ সজাগ আর কান খাড়া করে। কিন্তু জেগে থাকতে থাকতে কখন যে দু চোখের পাতা এক হয়ে গেল তা টের পায়নি সে। হঠাৎ ঘুমের চটকাটা ভেঙে গেল। কি যেন একটা অস্পষ্ট শব্দ। ছিলা ছেঁড়া ধনুকের মতো খাড়া হয়ে বসল রাজীব। ঘুম জড়ানো দুই চোখের দৃষ্টি ধারালো করে তাকালো অনুসুয়ার ঘরের দিকে। দেখল কুয়াশা মাখা এক টুকরো পানসে জ্যোৎস্না পড়েছে দরজায়। দরজার কপাট দুখানা আস্তে আস্তে ফাঁক হয়ে যাচ্ছে। নিঃসারে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি অনুসুয়ার ঘর থেকে। কপাট দুখানা আবার ভেজিয়ে দিয়ে ছায়ামূর্তি এগিয়ে গেল করিডোরে। যার অপেক্ষায় বসে বসে রাজীব প্রতিটা মুহূর্ত গুনছিল,
সে কখন এলো জানতেও পারেনি, এত সতর্কতা সত্ত্বেও। নিজেকে দোষ দিতে দিতে রাজীব দ্রুত এসে দাঁড়ালো অনুসুয়ার ঘরের দরজায়, কিন্তু ঢুকতে গিয়ে ঢোকা হলো না। ছায়ামূর্তি সিঁড়ির দিকে এগিয়ে চলেছে। নিঃশব্দে বেড়াল পায়ে পিছু নিল রাজীব। লম্বা করিডোর, অন্ধকার। দেওয়াল ঘেঁষে ঘেঁষে রাজীবও এগোতে লাগলো ছায়ামূর্তির পেছনে। অন্ধকারটা খানিক সয়ে এসেছে চোখে, কিন্তু নেহাতি কপাল খারাপ রাজীবের। একটা পাম্পটবের স্ট্যান্ডের সঙ্গে বেমক্কা ধাক্কা লেগে গেল তার। চকিতে ঘুরে দাঁড়ালো ছায়ামূর্তি। প্যান্টের পকেটে একবার হাত ঢোকাল। পরক্ষণেই রাজীব দেখতে পেল অন্ধকারেও কি একটা জিনিস চকচক করছে তার হাতে। রাজীব চট করে ঢুকে গেল লাইব্রেরি ঘরে। তারপর দরজার পাশে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে রইল। হাত বাড়িয়ে সুইচটা খুঁজতে গিয়ে হাতে ঠেকল পাশের তাকে একটা ব্রোঞ্জের ভেনাস। মৃত্যুর মতো ঠান্ডা স্তব্ধতা। নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে রাজীব। শুধু লাইব্রেরির দেওয়াল ঘড়িটা সময়ের হৃৎপিণ্ডে একটানা ঘা দিয়ে চলেছে। একটু পরেই লাইব্রেরিতে নিঃশব্দে ঢুকে এলো এক ছায়ামূর্তি। হাতের মুঠোয় সেই চকচকে জিনিসটা। সতর্কভাবে এদিক ওদিক চাইতে লাগলো। আর ভাববার সময় নেই। আচমকা হাত বাড়িয়ে সুইচ টিপে দিল রাজীব, আর চোখের নিমেষে ব্রোঞ্জের ভেনাসটা তুলে নিয়ে সজোরে আঘাত করল ছায়ামূর্তির ডান হাতের কবজিতে। প্রচণ্ড শব্দে রিভলভারটা ছিটকে পড়ল। চিতা বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে সেটা কুড়িয়ে নিল রাজীব। তারপর সেটা নাচাতে নাচাতে চিবিয়ে চিবিয়ে বলল, গুড মর্নিং স্যার। আপনি আসবেন জানতাম, তাই অভ্যর্থনার জন্য রাজীব হাজির। বাঁ হাতের ডান কবজি চেপে ধরে মনোজ রায় তখন সোফায় বসে পড়েছে। রিভলভারের মুখ তার দিকে রেখে রাজীব পিছু হেঁটে ঘর থেকে বেরিয়ে এলো। বলল, খেলা আপনার শেষ রায় সাহেব। হীরা সিং আসা অবধি এখানেই বিশ্রাম করুন। লাইব্রেরি ঘরের দরজার হুড়কোটা বাইরে থেকে টেনে দিল রাজীব। করিডোরে আলো জ্বলছে। জাফর আলী, বাবুর্চি, আয়া ভীত মুখে দাঁড়িয়ে। রাজীব আর দাঁড়ালো না, অনুসুয়ার ঘরের দিকে ছুটল। ভেজানো দরজা ঠেলে ঢুকতেই রাজীবের দম আটকে এলো। তাড়াতাড়ি বাতি জ্বালতেই দেখা গেল বিছানায় অনুসুয়া চোখ বুজে শুয়ে, আর খাটের ঠিক নিচেই স্টপকক লাগানো একটা বড় কাচের জার। তারই মুখ দিয়ে হালকা সবুজ ধোঁয়ার কুণ্ডলি বদ্ধ ঘরের বাতাসকে ভারী করে তুলেছে। কেমিস্ট্রি পড়া রাজীবের বুঝতে বাকি রইল না যে এ হচ্ছে বিষাক্ত ফ্লোরিন গ্যাস। তৎক্ষণাৎ সে কাচের পাত্রটার স্টপকক বন্ধ করে দিল, খুলে দিল বন্ধ জানলাগুলো। তারপর অনুসুয়ার গায়ে ধাক্কা দিয়ে উদ্ভ্রান্তের মতো ডাকল, অনুসুয়া, অনুসুয়া ওঠো। অনুসুয়া আচ্ছন্নের মতো চোখ মেলে হাঁপাতে হাঁপাতে সাড়া দিল, কি হয়েছে রাজীব, কি হয়েছে? কিছু না বলে রাজীব শক্ত দুই হাতে অনুসুয়াকে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। থানায় বসে হীরা সিং বলল, কমিশনার অফ পুলিশ তোমাকে কংগ্রাচুলেশন জানিয়েছেন। সেটা আমার একার পাওনা নয়, অর্ধেক ভাগ তোমারও আছে হীরা সিং। আমি পেশাদার গোয়েন্দাও নই, শখের গোয়েন্দাও নই। যা করেছি আমার ইন্সপেক্টর বন্ধুর জন্যই। শুধুই কি বন্ধুর জন্যে? বন্ধুর চেয়েও যে আপন, তার জন্যও কি নয়? রাজীবের চঞ্চল চোখ শান্ত হয়ে এলো। বলল, এই কথা অস্বীকার করব না। অনুসুয়াকে বাঁচানোই আমার একমাত্র পণ ছিল। আচ্ছা রাজীব, তুমি কি করে জানলে যে মনোজ রায় গত রাতে আবার আসবে অনুসুয়া রায়কে খুন করতে? বেশ, তাহলে গোড়া থেকে বলতে হয়। কপার টাউনের মনোজ রায় খুবই পপুলার ফিগার ছিল। আমি তার কাছে এতদিন কাজ করেছি, মেলামেশা করেছি। আমিও বুঝতে পারিনি অমন সুন্দর চেহারার আড়ালে একটা নোংরা ক্রিমিনাল মন লুকিয়ে থাকতে পারে। অনুসুয়ার বাবাও তাকে বুঝতে পারেননি, তাই অসংকোচে তার হাতে মেয়েকে তুলে দিয়েছিলেন। বিয়ের পর মনোজ হয়তো অনুসুয়াকে ভালোবাসতে পারত, কিন্তু গোল বাঁধালো কান্তা কালালকার চাকরিতে এসে। কান্তা কি টাইপের মেয়ে ধীরাজ ডাক্তারের মুখে আমরা শুনেছি। যৌন আবেদনের কাছে স্ত্রীর অনুরাগ আকর্ষণ ভেসে গেল। খেলাটা অবশ্য চলছিল খুবই গোপনে, কিন্তু সারা জীবনে তো লুকোচুরি চলতে পারে না। তাই মনোজ প্ল্যান করল পথের কাটা অনুসুয়াকে সরিয়ে ফেলতে। সেই চেষ্টাই সে করলো 21শে জুলাইয়ের রাতে। ডন রিভার্স পাকা স্মাগলার। বিষয়টা যে সেই আনিয়ে দিয়েছিল তাতে সন্দেহ নেই, কিন্তু মনোজের ব্যাড লাক, আশ্চর্যভাবে অনুসুয়া বেঁচে উঠল। বেঁচতে গেল মনোজ, কান্তার এই সুখের প্ল্যান।
ওদিকে নতুন বিপদ দেখা দিল দুই ব্ল্যাকমেলারকে নিয়ে, ধীরাজ ডাক্তার আর ডন রিভার্স। অতএব বাঁচবার জন্যে মনোজ দুজনকেই খতম করে দিল। ধীরাজ দাসের মোটর গাড়ির টাইরড খুলে দিয়ে আর ডনকে আর্সেনিক মেশানো সিগারেট খাইয়ে। কিন্তু দুটো খুনের পরেও মনোজ নিজে রইল পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। আমরা যখন খুনিকে ভেবে মাথা ঘামিয়ে মরছি, সে তখন সকলের সন্দেহের বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এমনই অসাধারণ চতুর সে। একটা সিগারেট ধরালো রাজীব, তারপর আবার বলতে লাগলো, কিন্তু সব চাতুরির সীমা আছে, সব অপরাধের শেষ আছে। কারণ তার একটা কথা আমাকে ধাক্কা দিয়েছিল। ডনকে সে ক্ষোভের সঙ্গে বলেছিল, কে জানতো ডাইনিটা মরেও বেঁচে উঠবে। অগাধ টাকা হাতে এসেও এলো না। হ্যাঁ, টাকার অঙ্কটা সত্যি অগাধ। অনুসুয়ার বাবা মেয়ের নামে 17 লাখ টাকা রেখে গেছেন। অনুসুয়া মরলে সে টাকায় কার অধিকার? একমাত্র মনোজ রায়ের। তবু স্পষ্ট সন্দেহ করতে পারলাম না, কেননা তখনও মনোজের বাইরের খোলসটা নিখুঁত। স্ত্রী হয়ে অনুসুয়া পর্যন্ত সন্দেহ করতে পারিনি। ভেবে চিন্তে তোমাকে পাঠালাম কলকাতায় অনুসুয়ার অ্যাটর্নি কাকা অর্ধেন্দু রায় চৌধুরীর কাছে। তুমি ফিরে এসে বললে 21শে জুলাইয়ের দুর্ঘটনার 1 সপ্তাহ বাদেই মনোজ অর্ধেন্দুবাবুর কাছে গিয়েছিল সাকসেশন সার্টিফিকেট সম্পর্কে। অর্ধেন্দুবাবু সন্দেহবশত অনুসুয়ার বিষয়ে কিছু না জানিয়ে ব্যাপারটা চেপে রাখেন। এই খবরটা পেয়ে আমার মনে এই প্রথম সন্দেহ মাথা চাড়া দিয়ে উঠল। কোনো স্বামী স্ত্রী মারা যাবার 7 দিনের মধ্যেই টাকার জন্য এত ব্যস্ত হয়ে ওঠে। সন্দেহ হলেও মনোজকে তখনও খুনি বলে ভাবতে পারিনি। কিন্তু রাজীবের মুখে যেন ঘন ঘটা করে এলো। একটু থেমে বলল, কিন্তু ডন রিভার্সের খুন আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল খুনিকে। বিচিত্রা স্টোরসে খোঁজ করে আমি জানতে পারলাম খুনের দিন সকালে মনোজ রায়ের ড্রাইভার ক্রেভেনে সিগারেট কিনে নিয়ে গেছে। তোমাকে বলেছিলাম মীরা সিং, বেশি বুদ্ধিমান লোকেরাই মারাত্মক ভুল করে বসে। মনোজ ভেবেছিল ডনকে আমার ব্র্যান্ডের সিগারেট খাইয়ে খুনের সন্দেহটা আমার উপরেই ফেলবে, কিন্তু এখানেই ভুল হলো তার। ক্রেভেনের বদলে কোনো সস্তা দামের চালু সিগারেট কিনলে মনোজের ড্রাইভারের কথা দোকানির মনে থাকতো না। কত লোকই তো কেনে। নিঃসন্দেহ হলাম মনোজই ডন রিভার্সকে শেষ করেছে। এই কথা তোমাকে বলে মনোজকে তখনই অ্যারেস্ট করাতে পারতাম, কিন্তু আমি চেয়েছিলাম তাকে হাতে নাতে ধরতে। একটা কথা স্পষ্ট বোঝা গেল হীরা সিং, অনুসরায় বেঁচে উঠলেও খুনি সহজে হাল ছাড়বে না। 17 লাখ টাকার লোভ সামলানো কি সহজ কথা? বুঝলাম। ডন রিভার্সের পরে আবার অনুসুয়ার পালা। হলেও তাই। অনুসুয়ার কাছে যখন শুনলাম রাতের অন্ধকারে কি একজন এসে তার শোবার ঘরের দরজা ঠেলেছে, জানালার সার্সিতে ছায়া ফেলেছে, আমার ধারণা হলো সে মনোজ ছাড়া কেউ নয়। আর দিল্লি যাওয়ার কথাটা ভুয়ো, একটা জোরালো অ্যালিবাই তৈরি করার মতলব। আমার নিশ্চিত ধারণা হলো কাল সে ফিরে গেছে, আজ আবার সে আসবে। আগামীকাল দিল্লি থেকে তার বাড়ি ফেরার দিন, আজই রাতে তাকে আসতে হবে শেষ চেষ্টা করতে। অনুসুয়া তার শেষ শিকার। জাফরের সঙ্গে কথা বলে বুঝতে পারা গেল গ্যারাজ ঘরের তালার ডুপ্লিকেট চাবি নিশ্চয়ই মনোজের কাছে আছে। তাই তার আশাকে সহজ করার জন্য জাফরকে গ্যারাজ ঘরের দরজায় অন্য তালা লাগাতে মানা করলাম, আর অনুসুয়াকে বললাম ঘরের দরজা ভেজিয়ে রাখতে। একটা নতুন সিগারেট ধরালো রাজীব। জিজ্ঞেস করলো, কান্তা কোথায়? লক আপে। অনুসুয়া রায় কেমন আছেন? ভালো। ফ্লোরিন গ্যাস বড় বিষাক্ত, আর একটু দেরি হলে কিন্তু বড্ড বিপদ হয়ে যেত। ঝাউবনির শিলাই নদীর ধার, যেখানে পাইন জঙ্গলের ঠান্ডা ছায়ায় শুকনো পাতার নরম পুরু গদির উপরে চুপচাপ বসে আছে রাজীব আর অনুসুয়া। আকাশ আজ বড় বেশি নীল, শরতের রোদ বড় বেশি সোনালি। অনেকক্ষণ ওরা পাশাপাশি বসে আছে, অনেকক্ষণ চুপচাপ। এক মুঠো শুকনো পাতা কুড়িয়ে হাওয়ায় উড়িয়ে দিল অনুসুয়া, তারপরে বলল, ওই পাতাগুলোর মতো জীবনের গতি 3 বছর উড়িয়ে দেওয়া যায় না রাজীব? মুর্শিদাবাদের সেই দিনগুলোতে আবার আবার ফিরে যাওয়া যায় না? কি হবে ফিরে? জীবনটাকে নতুন করে শুরু করা যেত। সেদিন তোমাকে যা দেওয়া হয়নি, আমার মনের সেই ঋণ শোধ করতাম। রাজীব হাসল, মুর্শিদাবাদের সেই কিশোরের হাসি। তোমার কাছে আমার তো কোনো চাহিদা নেই অনুসুয়া,
কোনোদিন ছিল না, তবে তবে আজ একটা জিনিস চাইবার আছে। কি রাজীব? ছুটি। ছুটি? কেন চাইছো? আমার মধ্যে একটা চিরকালের বেদে আছে নিজের কামনায় নিজেই জড়িয়ে পড়ে, সেই ভয়ে সে পালাতে চায়। একদিন মুর্শিদাবাদ থেকে পালিয়েছিল, আজ আবার পালাতে চাইছে। স্তব্ধ হয়ে অনুসূয়া চেয়ে রইল কিছুক্ষণ। আই ভরি গাল বেয়ে ফোঁটায় ফোঁটায় জল নামল। তারপরে বলল, না রাজীব, ছুটি আমি তোমাকে দিতে পারবো না। জীবনের কতটা পথ বাকি কে জানে। একা একা চলতে আর সাহস হয় না। আমার প্রাণটা যখন বাঁচিয়েছো, তখন কথা দাও তুমি আমার পাশে থাকবে। চুপ করে রইল রাজীব। হাতখানা বাড়িয়ে দিয়ে অনুসূয়া বলল, কথা দাও। একখানা বলিষ্ঠ হাতের মুঠিতে আর একটা দুর্বল হাত আশ্রয় খুঁজে পেল।